দুইটা ব্রিককে টি আকৃতি করে, টি আকৃতি করে ফ্রি ফল করে দেন, মাটিতে ছেড়ে দেন। এখন অনেকে ফ্লোরের উপর যদি ছাড়েন তাহলে তো অটোমেটিক ব্রিক ভেঙে যাবে। মাটির উপরে ছাড়লে যদি কোনো ব্রিক না ভাঙে তাহলে আমাকে বুঝতে হবে আমার ব্রিকটা ফার্স্ট ক্লাস ব্রিক। ওকে, আর যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে আমার ব্রিকটা ফার্স্ট ক্লাস ব্রিক না। বাট ব্রিক ব্যবহারের আগে একটা প্রিকশন আছে, একটা সাবধানতা নিতে হবে। সেটা হচ্ছে এখন কিন্তু মানে আমাদের যখন বাড়ি করছে তখন আমার বাসার সামনে চৌবাচ্চা করছিল, চৌবাচ্চা করে ব্রিকটাকে ভেজাইতো আজকে বিকালে, দেন পরের দিন সকালে কাজ করার অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা আগে সে উঠায় রাখতো, দেন গাঁথনির কাজে করছে। বাট এখন কিন্তু আমরা ব্রিক ধুই, নট ব্রিক কিউবিং করি। আমরা একটা মোটর ছাড়ি, জাস্ট উপরে পানির যে পাইপটা আছে ওটা রেখে আমরা ভাবি ব্রিকে তো কিউবিং হয়ে গেছে। ব্রিকটা কিন্তু আসলে কিউবিং হচ্ছে না, আমি জাস্ট ওর উপর পোরশনের যে ময়লাটা আছে এগুলো পরিষ্কার। প্রপারলি একটা ব্রিক এভাবে কিউবিং করা সম্ভব না। তো যারা হাই রাইজ করছেন, যাদের জমি আছে অ্যাভেলেবেল, তারা খুব ইজিলি এটা কিউবিং একটা জায়গা করতেই পারে। বাট আপনার ড্রামে অ্যাটলিস্ট সাপোর্টটা নিতে পারে, যে প্লাস্টিকের যে বড় বড় ড্রামগুলো এগুলো সাপোর্ট নেওয়া যায়। আদারওয়াইজ আমরা যেটা করেছিলাম এনএইচএ যখন ন্যাশনাল হাউজিং অথরিটির আন্ডারে থার্ড ফেজের প্রজেক্টে চাকরি করি, তখন আমরা এই স্ল্যাবের উপরে 3 ইঞ্চি গেথে চৌবাচ্চা করে ফেলতাম অল্প পানি, যে আমি 50টা বা 100টা ব্রিক করে কিউবিং করতে থাকি 3 ঘন্টা, এবং 3 ঘন্টার পরে অবশ্যই আমি তাকে 1 ঘন্টা শুকানোর টাইম দিই। আমি যদি ওই ব্রিকটা ইনস্ট্যান্ট নিয়ে যেই আবার গাঁথনির কাজ করে ফেলি তাহলে কিন্তু আমি ভুল করে ফেললাম। তো ব্রিকটা আমি প্রপারলি কিউবিং করে অ্যাটলিস্ট 3 আওয়ার্স, অ্যাটলিস্ট চেষ্টা করবেন 3 ঘন্টা যেন আমরা ব্রিকটাকে ভিজাতে পারি। আর এর বাইরে যদি বলি, খুব ফিল্ডে যে আমরা টেস্টগুলো করি, নেইল টেস্ট বলি, নখ দিয়ে টান দিতে বলি। ব্রিকের উপরে যদি নখ দিয়ে টান দেন, আপনার নখের দাগ যদি বসে যায় ব্রিকের উপরে, মানে ডিপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ব্রিকটা ফার্স্ট ক্লাস ব্রিক না। আর যদি আমার নখ হয়ে যায় তাহলে বুঝতে হবে দিস ওয়ান ইজ ফার্স্ট ক্লাস। ওকে, এরপরে সাউন্ড টেস্ট একটা টেস্ট আছে, যে দুইটা ব্রিককে একসাথে ধরে বাড়ি দেয়, ধাতব পাত্রে যেরকম শব্দ হয় বা ছুটির ঘন্টা যেভাবে শব্দটা হয়, সেম একটা শব্দ পাবেন যদি ফার্স্ট ক্লাস ব্রিক আপনি কিনে থাকেন। ওকে, তো নির্মাণে ব্যবহারযোগ্য পানি, পানির ক্ষেত্রে আমরা যেটা বলছি বিশুদ্ধ লবণাক্ত মুক্ত পানি ব্যবহার করতে হবে। তো আমাদের খুলনা অঞ্চলের আসলে পানিতে আমরা যেখানে কাজ করি সেখানে আমরা প্রথমে সাবমার্সিবল বসায় নিয়েই কাজ করছি। তো পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার কনস্ট্রাকশনে বলা হচ্ছে যে পানিটা আপনি পান করতে পারবেন ওটাই কনস্ট্রাকশনে ইউজ করেন। ওকে, অনেক জায়গায় আমি রিসেন্ট বাগেরহাট ভিজিটের সময় দেখলাম যে পুকুরের পানি দিয়ে কিউবিং করতেছে। তো ওখানে উনি ডিপ টিউবওয়েল বসায়নি, ওনার বাসার আছে, পুকুর আছে, পুকুরের পানি দিয়ে। তো তার 7 দিন বা 8 দিন যখন কিউবিং শেষ হয়ে গেছে, তার পুরো ছাদের উপরে একটা সবুজ আভা চলে আসছে ডিউ টু প্লান্টন। ওকে, সো আমরা পানি ব্যবহারের ক্ষেত্রে স্পেশালি সতর্ক থাকতে হবে, এবং পানির একটা, যাদের পাইল ক্যাপ বা সামনে যারা পাইল ক্যাপের কাস্টিং করতে চাচ্ছে, বা পাইল ক্যাপ মানে পাইল ভেঙে পাইলের মাথা ভেঙে পাইল ঢালাই করবে, তো তাদের জন্য একটা সাজেশন হচ্ছে, দেখবেন আমরা পাইল যখন ভাঙি বা পাইল ক্যাপটা মাটি করি তখন মাটির থেকে একটু পানি আসে, তাই না? তো অনেক সময় আমরা পাইল ক্যাপ ঢালাই করার পরে, এখন আমি আপনি তো সবসময় সাইটে যাবো না বা থাকতে পারছি না, নিজেদের কাজ আছে, আমরা একজন ফোরম্যান রাখছি বা একজন কন্ট্রাক্টরের আন্ডার আছে। এখন কন্ট্রাক্টরের মোরললেস খুলনা শহরে তার 3 থেকে 4টা বিল্ডিং এর কাজ চলে, দেখবেন মোরললেস মিনিমাম 3টা কাজ সে কন্টিনিউ করে। তো তার কাছে কিন্তু প্রত্যেকটা কাজই এক, সে কিন্তু তার ফোরম্যানকে বলে আসে নাই যে ওই পাইল ক্যাপের নিচ থেকে যে পানিটা আসতেছে সেটা মাঠ পাম্প দিয়ে অবশ্যই ড্রেনেজ করতে হবে। অনেক সময় এটা ঘটে, আমরা সাইটে যেটা দেখি যে ওই পানিটা দিয়ে বালতি বা মগ দিয়ে ওই পানিটা দিয়ে পাইল ক্যাপের ডাইরেক্ট কিউবিং করতেছে। আচ্ছা, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই ক্ষেত্রে ঘটে, আমরা আমার ফাউন্ডেশনকে উইক করে দিচ্ছি।
কারণ ওইটা তো কাদাযুক্ত পানি এবং ময়লা পানি, তো ওইটা তো আমার ড্রেনেজ করার কথা। ওই পানিটা সামহাও সে ওই টাইমে মোটরটা চালায় না। ওকে, এটা হয়, এটা সাইটে পুয়ার ওয়ার্কম্যানশিপ বলে একটা কথা। তো ওকে, এরপরে আসি আমি পানি ব্যবহারের থেকে আমি যখন কনস্ট্রাকশন প্রসিডিউরে যাব তখন আপনাদের সাথে কিউরিং প্রসিডিউর নিয়ে আমি একটু কথা বলবো। এর বাইরে যদি আমি দেখি রড এবং সিমেন্ট সংরক্ষণ, দেখেন আমার এখানে যে কয়টা রিভার আছে কোনটা কি মাটির সংস্পর্শে আছে, রড কি কোনটা মাটির সংস্পর্শে আছে। বাট আমি যখন আপনাদের সাইটে ভিজিটে যাই খুব কম সময় পাই, কারণ ভোলা থেকে রাজশাহী খুলনায় হয়তোবা থাকতে পারি 5 দিন বা 6 দিন, 21টা ডিস্ট্রিক্ট ঘুরে বেড়ানো। যেরকম আমি কুষ্টিয়া থেকে এসে এই ইভেন্টে জয়েন করলাম, তো খুলনায় একটা জিনিস আমি যেটা পাই, যখন পাইলিং চলে এটা পুরো মাটির ভিতরে থেকে রড করা। ওকে, মাটির উপরেই রডটাকে রেখে আমরা কাজ করব। এবং ওইটার সাথে স্যার আপনার সাইটে যে আমি এটা সাজেশন দিয়ে আসছিলাম যে হ্যাঁ আপনার সাইটে আমি দেখলাম যে রডের সাথে মাটি যাচ্ছে, আমি বললাম আগে তুমি রডটাকে প্রপারলি ওয়াশ করো, দেন কেচিংটা ভিতরে ঢুকাও। অনেক সময় পাইল কন্ট্রাক্টর আপনাদের বলবে যে নিচে তো কাদা আছে, তাই না, নিচে তো ওয়াশ করতেছে। আর পাইলের ক্ষেত্রে যতক্ষণ না সাদা পানি না আসে ততক্ষণ আমাকে ওয়াশ করতে হবে। মানে আমার যদি একেবারে নিজের পানিটা না আসে তাহলে আমাকে বুঝতে হবে ওর ভিতরে মাড আছে এখনো, তো আমি বোরিংটা শেষ করছি ঠিক আছে, ওয়াশ শেষ না করে আমি পাইপ ড্রাই দিতে পারবো না, এটাও আমাকে মেইনটেইন করতে হবে। এর বাইরে আমি যদি দেখি সিমেন্টের ক্ষেত্রে দেখেন, সিমেন্টের প্রাইস এখন উঠানামা করতেছে, তারপরেও আমার জানা মতে 500 টাকার নিচে কোনো সিমেন্ট পাওয়া যায়। তো ধরেন আমি আমার গোডাউনে সিমেন্ট রেখে দিচ্ছি, ফ্লোরের উপরেই রেখে দিচ্ছি, ফ্লোরের উপরেই আমরা সিমেন্টটা রাখি। কিন্তু দেখবেন যদি কারো ঘর আগে করা হয়ে যায় সে ফ্লোরের উপরে সিমেন্টটা রেখে যাচ্ছে, হ্যাঁ একটা নিচে একটা পলিথিন দিয়ে। তো এরপরে আপনি যখন ওই নিচেরটা কিন্তু আস্তে আস্তে নিচেই থাকতে থাকবে এবং ওর উপরে লোড করতে করতে সে লাম্প আসা শুরু হয়, দেখবেন যে একটা গুটি গুটি ভাব চলে আসে। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলি সিমেন্ট যখন স্ট্রাইক দিবেন আপনি 10টা করে স্ট্রাইক দিবেন এবং কোনোভাবেই যেন এই সিমেন্টের লাস্টের যে ব্যাগটা আছে, দেখেন একটা ব্যাগ যদি আপনার ওয়েস্টেজ হয় মোর অর লেস 500 টাকা আপনার ওয়েস্ট হবে। দ্যাট মিন্স একটা এই যে মিস্ত্রি মানে যুগল যে আছে আর 100 টাকা যোগ করলে যুগলের একদিনের খরচ পাওয়া যায়। এইটাই হচ্ছে সমস্যা, চালায় দেয়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় মানে ওরা আপনাকে টেরও পেতে দিবে না নিচেরটা জমাট বাঁধবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। না এইখানে কোনো সমস্যা যখন আমার প্লাস্টারিং এর কাজ চলতেছে, সাপোজ আমার গাঁথুনির কাজ চলতেছে, প্লাস্টারিং এর কাজ চলতেছে, তো আমি 200 ব্যাগ বা 400 ব্যাগ একবারে পারচেজ করে নিয়ে এসে রাখছি। তো রাখলে অবশ্যই আমাকে এরকম একটা মাচা ব্যবহার করতে হবে যেটা নিচ থেকে বাতাস আসা যাবে। ওকে, তাহলে আমার সিমেন্টটার সাথে কোনোভাবে আর পানির সংস্পর্শ আসছে না, বা এই যে নিচ থেকে যে হিউমিডিটি নিচ্ছে সে এটাও আর সে নিতে পারবে। ওকে, তো এইটা ছিল 6টা ইনগ্রেডিয়েন্টস নিয়ে কথা। এরপরে যদি কারো এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়ে কোশ্চেন আসে আমি তার আমার প্রেজেন্টেশনের শেষে অ্যানসার দিব। এখন আমরা কিছু নির্মাণকালীন সতর্কতা, স্পেশালি ঢালাইকালীন, যেহেতু উই আর সিমেন্ট অর্গানাইজেশন আমাদের ঢালাইটাতেই মেইন ফোকাসিং পয়েন্ট থাকে, তো আমি একটু ঢালাই কনস্ট্রাকশন নিয়ে কথা বলি। আপনাদের এইখানে যাদের কলাম কাস্টিং চলতেছে, এরকম তো কলামের অনেকের কাজ চলতেছে, তাদের এখানে কি গ্রিকার বা হচ্ছে কলামের পায়া করে এরকম কোন সাইট আছে? গ্রিকার বলে বা কলামের পায়া করে, ছোট্ট করে দেখবেন কলামের একটা পায়া ঢালাই দিচ্ছে, তাই না, বলে যে এটা কলামের পায়া, এটা না হইলে কলাম সোজাভাবে দাঁড়াবে না। এটা কিন্তু মানে আইন করে বন্ধ করা,
কারণ ট্রিগার বা কিকার হোয়াট এভার দ্যাট নেম আমরা এক একটা জায়গায় এক একটা নাম ব্যবহার করি। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে এই যে কলামের ঢালাইয়ের ক্ষেত্রে, তো কলামের এইখানে কোনো স্পেশালি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি কোনো কাস্টিং হবে না, ওকে না করে দেন। ফার্স্ট অফ অল কেউ যদি প্র্যাকটিসে থাকে এটাকে কালকে ক্লোজ করে দেন। কেন ক্লোজ করব? কারণ হচ্ছে আমার ন্যাচারালি আমরা এখন ডাবল লেয়ারে কলাম কাস্টিং করি, তাই না? সিঙ্গেল লেয়ার তো কেউ করছি না। সিঙ্গেল লেয়ারে কি কারো সাইডে কলাম কাস্টিং হচ্ছে না? ন্যাচারালি এখন আমরা কিন্তু এটা বন্ধ করছি। তো কেন এই নিচে আমরা এই কিকারটা দিতে বন্ধ করতে বলছি? ফার্স্ট অফ অল এই কিকারটা করার অনেক দিন পরে আমরা কলাম কাস্টিং করি। কলামের বাইন্ডার দিব, রিং দিব, রডের ল্যাপিং থাকলে ল্যাপিং ঠিক করব, এরপর সিসি ব্লক দিব, তারপরে যে কলাম কাস্টিং করব। তো বাই দিস মিন টাইম আমার এখানে একটা কনস্ট্রাকশন জয়েন্ট চলে আসছে, হুইচ ইজ আমার সুইসাইড করার অবস্থা। এবং ওই কাস্টিংটায় কোনোভাবেই দেখবেন ভাইব্রেটর ইউজ করা সম্ভব না, কারণ থিকনেস অনেক কম, তো মানে আমি ভাইব্রেটর দিতে পারছি না। তো ওখানে তো আমার পোরাস অনেক বেশি থেকে যাবে, কনক্রিটের পোরাসটা ছিদ্রগুলো ওখানে অনেক বেশি থেকে যাবে। এবং মাঝে মাঝে দেখবেন ওরা কন্নি দিয়ে একটু প্র্যাকটিস করে, তাই না? এই জিনিসটা আমরা বন্ধ করতে হবে। এখন অনেক জায়গায় কন্ট্রাক্টররা বলে যে আমার একবারে রেটের যখন ক্যালকুলেশন আসে কন্ট্রাক্টরদের সাথে, তখন কন্ট্রাক্টররা আমাদের বলে যে আমি একবারে কাস্টিং করব, অ্যালাইনমেন্টও ঠিক রাখবো, কোনো জায়গায় কোনো হানিকম আসবে না। এটা কিন্তু তারা চ্যালেঞ্জ অ্যাজ লাইক এ চ্যালেঞ্জ আমাদের দিয়ে দেয়। 9 ফিট, অনেকে 5 ফিট, রাইট, ডাবল লেয়ার। এটা অনেক ক্ষেত্রে যে আগে এটা মানে ম্যান্ডেটরি প্র্যাকটিস ছিল, একবারে কলাম কাস্টিং করবে, এরপরে একটা বাঁশ বা একটা 16 মিলির রড নিয়ে আমি ওই রড ভাইব্রেটরের নজল তো অত পর্যন্ত যাচ্ছে না, তো আমি কলামকে বাঁশ দিতাম লিটারালি। এবং পরে দেখা যেত এরকম আমরা কনক্রিটের বা এই কলাম আমি শাটার রিমুভ করছি, এরকম পোকরা মানে একেবারে যদি সাইডের ভাষায় কথা বলি হানিকম বা পোকরা বেড়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি যদি ভাইব্রেটর না ইউজ করি এবং এই 9 ফিটের উপর থেকে যদি আমি মশলাটা ফেলি, এই মশলাটা সেগ্রিগেটেড হয়ে যায়। ওকে, তো সেগ্রিগেশনটা ঠেকাতে গেলে আমাকে হাফ করে কাস্টিং করতেই হচ্ছে। এরপরে অনেক সময় কন্ট্রাক্টররা আপনাদের কাছে এসে বলতে পারে যে স্যার আমার খরচ বেড়ে যাচ্ছে, আমি ডাবল লেয়ারে লিফটিং করলে আমাকে চার্জ বাড়াই দিতে হবে। তো তাদের জন্য আমি ন্যাচারালি কন্ট্রাক্টরদের যে প্রোগ্রামগুলো থাকে বা কন্ট্রাক্টরদের ট্রেনিং যে প্রোগ্রামগুলো করি আমরা, তো তাদের ট্রেনিং এ আমরা বলি যে আপনি 3 দিকে শাটার ফুল করে ফেলেন, একদিকে হাফ করেন, ঢালাই করলেন, পরের দিন এটা মানে 2 দিন পরে এটা লিফটিং করে পরের কাস্টিংটা করে ফেলেন, তাহলে কস্টিং আপনার ওই সেম লেভেলেই শাটারিং কস্টিংটা কমে যাবে। এর পরে যদি আসি প্রস্তুতকৃত মশলা, ফার্স্ট অফ অল প্রস্তুতকৃত মশলার ক্ষেত্রে আমরা 2টা মেথড ফলো করি। গতানুগতিক, যেটা আমাদের ড্রয়িং এন্ড ডিজাইনে দেওয়া থাকে, বইয়ের উপরেই লেখা থাকে, বা ঢালাইয়ের যখন আমরা করতে যাই, আমরা যখন আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করি, উনি একটা রেশিও বলে দেয় 1/3 অর 1/2, তাই না? তো 1/3 বা 1/2 এটা মেইনটেইন করেন কিভাবে আপনারা? আমরা একটা সিমেন্টের ব্যাগ করলে এটা কয় বল হইল এটাকে মাপ দিয়ে এই রেশিওটা ধরে আমি দেয় আর কি করে দেয়ার। ওকে, তো দেখবেন একটা ক্ষেত্রে আপনারা কি কেউ আমরা যেরকম যখন প্রজেক্টে ছিলাম আমরা খাতা কাটতাম, ঘর কাটা, টালি ঘর কাটা, যে একটা সিমেন্ট দিচ্ছি, এটা একটা কাটা, ওকে 4টা বালু যাচ্ছে, 2টা লাল বালু বা 2টা সাদা বালু বা 3টা লাল বালু একটা সাদা বালু, এটা ঢালাইতে মানুষ আমরা ইউজ করছি। এর বাইরে আমরা খোয়াটা কাউন্ট করি, বাট আমরা কি কোনোদিনও পানি কাউন্ট করছি? পানির বিষয়টা আমি বলি, পানিটা আমার তো কপি হয়েছে ওটা বালতি নিয়ে জি বালতিতে কত লিটার পানি দরকার স্যার, এটা 5 লিটার 6 লিটার।
এখানে আমার কংক্রিটের প্রতিটা সিমেন্টে গেছে 18 থেকে 20 ফিট বাড়ে যাবে বেশি যাবে জি ওটা রেট কমে যাবে তারপর ওরা বলতে আমাদের তো আর দ্বিতীয় হতো তারপর মশলাটা আমরা নিজে কিছু ওরা দেখে অনেক কিছু ওরা বুঝতে পারছে মশলা স্যার আমি স্পেশালি বলবো মশলাটা যখন ওরা ফেলবে মানে ভিতরে যখন আমি মানে এই যে আমার যে মিক্সচার মেশিন এটার ভিতরে যখন ইনগ্রেডিয়েন্টস গুলো ফেলতেছি এটার একটা কাউন্ট থাকতে হবে কিরকম কাউন্ট থাকতে হবে যে আমি কয়টা পাথর আগে দিচ্ছি কয়টা বালি আগে দিচ্ছি এবং সিমেন্টটা কখন দিচ্ছি ওকে আমার হাফ যখন আসবে মনে করেন আপনি 4টা বালু দিছেন টোটাল ঢালাইতে আপনার 4টা বালু লাগছে সেক্ষেত্রে আপনার 2টা বালু আগে যাবে 6টা খোয়া যদি ইউজ করেন দেন 3টা খোয়া চলে যাবে এরপরে সিমেন্ট আসবে সিমেন্টের লাস্টে যাবে না এই মাঝখানে আসবে মাঝখানে কিন্তু ওরা দেখবেন যে কোনোভাবে মাথায় তো তাদের আসলে ওরা কিন্তু এটা ক্যালকুলেশন করেই না কন্ট্রোল করার ওটা তখনই মুক্তি ওরা কতক্ষণে দৌড় দিবে মানে ফিনিশিং কতক্ষণে কমপ্লিট করে দৌড়টা দিতে পারে তো সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে 18 থেকে 22 লিটার কমপ্লিটলি এগ্রিড উইথ ইউ যে এইটাই আমাকে মেইনটেইন করতে হবে এখন মেইনটেইন করতে গেলে আমাকে অবশ্যই ওই যে স্যার যেভাবে আপনার যে পাত্রটা দিয়ে সে পানি দিচ্ছে হ্যাঁ সেটা মেজারমেন্ট করা ম্যান্ডেটরি কারণ আমার যদি পানি বেশি হয়ে যায় কনক্রিটের যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সেই স্প্রে দিতে পারবে ওকে পানি বেশি হয়ে যায় এরপরে দেখবেন আমরা তো ছাদ কোথাও না কোথাও লিকেজ থাকছে কোথাও না কোথাও আমরা যে কলাম বিমের জয়েন্ট আছে আমরা তো ফোমিং করি না ফোম দিয়ে তো বন্ধ করছি না বা পেপার দিয়ে ভেজাই ওটা তো আমরা বন্ধ করছি না ওখান থেকে দেখবেন আপনার টপ 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 করে পানিটা ফোমিং করা হ্যাঁ টেপ উইল বি ওকে টেপটা দিলে হয় কি আমার দুইটা এই যে স্টিল শীট এই দুইটার ভিতরে উপর নিচ হয় না টেপ দিলে এটা আসবে না দেখবেন একটা সুন্দর ফিনিশিং আসবে ওকে টেপটা দিলে আমার জন্য ইউজেবল আর এছাড়া যদি আপনি একেবারে লিক বন্ধ করতে চান ন্যাচারালি ফেয়ার ফেস কংক্রিট যেটা আমরা করি ফেয়ার ফেস কংক্রিট এখন স্কুল ইউনিভার্সিটি গ্রেড যেটা এটা কোনো বা সংসদ ভবন এই সমস্ত জায়গায় আমরা যতটুকু পানি দিব ওখান থেকে আমরা পানি বের করব কংক্রিটের ভিতর থেকে যেন পানি কোনোভাবে লিকেজ না এটা আমরা ইনশিওর করার চেষ্টা করি এর জন্য আমরা ফোমিং করি আলাদাভাবে ইয়া করি আর এক ধরনের শাটার জয়েন্টের এক ধরনের সিলার পাওয়া যায় ওই ধরনের সিলারও ইউজ করি ওকে তো সেটা যদি কেউ কোনো আর্কিটেক্ট বা আপনার বাড়িতে যদি আপনি ফেয়ার ফেস করেন দেন আমরা ওইটা দিয়ে আসবো সাপোর্টটা দিয়ে আসবো এটা কিভাবে কনস্ট্রাকশন করতে হয় প্রস্তুতকৃত মশলা থেকে সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে 4 পয়েন্ট যদি বলি আমাদের মনে করেন যে ঢালাই এখন আমরা শুরু করছি বা প্লাস্টারে বিশেষ করে প্লাস্টারে এটা হয় কারণ কি এখন ঢালাই তো আমরা মিক্সচার মেশিন দিয়ে করি কেউ হ্যান্ড কাস্টিং করি না তো ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের মূল যে প্রবলেমটা যেখানে হয়ে যায় দেখবেন আমার মশলাটা মিশাইছি সকালবেলা এর ভিতরে আমাদের ফোরম্যানরা কন্ট্রাক্টর কিন্তু জানে এটা 2 ঘন্টার ভিতরে ইউজ করে ফেলতে হবে কন্ট্রাক্টর ঠিকই জানে বাট ওই যে তার 3-4টা সাইড থাকে এজন্য সেই কাজগুলো মেইনটেইন করতে পারে না বা ফোরম্যানের এটা মাথায় থাকে না ওরা সকালে এসে মশলাটা মিশাবে এরপরে যাবে একটা ব্রেকে 10টা করে অলরেডি কিন্তু 2 আওয়ার্স কাছাকাছি চলে আসছে এরপরে দেখবেন ওরা যখন লাঞ্চ ব্রেকে যায় তখন ওই মশলাটা থেকে যায় ওরা কি করে উপরে একটা পলিথিন দেয় তার উপর একটা ইট দিয়ে আমাদের লেবাররা খেতে চলে যাচ্ছে তো আমার একটা জিনিস সেট হতে যাচ্ছে সিমেন্টটা সেটিংটা চলে যাচ্ছে তো এরপরে কি হয় আমরা আবার পানি দেই উপরে পানি দিয়ে একটু সিমেন্টের ছিটা দিয়ে ওটাকে আবার কেটে তারপর আবার আমরা ওইটাকে ইউজেবল পর্যায়ে নিয়ে আসি তো এটা আসলে সলিউশন না আমাকে ওই 1 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টাতে আমি যে মশলাটুকের কাজ করতে পারবো সেইটুকুই মিশাতে হবে তাহলে 2 বার মিশানোর জায়গায় 3 বার মিশা কাজ করবে কারণ কি আমরা যখন এইটা লং টাইম রাখতেছি দেখবেন আমরা প্লাস্টার করার পরে খুব সুন্দর ফিনিশিং আসছে বাট আমি হাত দিয়ে একটু টান দিচ্ছি আমার হাতে বালি এবং সিমেন্টের একটা আবরণ চলে আসছে কিউরিং এ করছে ঠিকই বাট ওই যে আমি কোয়ালিটিটা তার ডিটোরিয়েট করে দিয়েছি কোয়ালিটিটাই তো খারাপ করে দিয়েছি
তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রাক্টরদের ট্রেনিং সেশন এটা খুব ভালোভাবে এই জায়গাটায় কাজ করার চেষ্টা করছি যে কোনোভাবেই যেন 2 ঘন্টা ওভার কোনো মশলা ইউজ না হয় সাইকেল। ওকে, আপনার কন্ট্রাক্টর ট্রেনিং কি প্রতি মাসেই করে? আমরা প্রত্যেক মাসে একটা ট্রেনিং সেশন রাখার চেষ্টা করি এবং আমাদের ল্যাব যেটা আছে তারাও তো আমাদের কন্ট্রাক্টরে পাঠাতে পারি। হ্যাঁ শিওর শিওর। এবং আমরা হচ্ছে আমাদের ল্যাব আছে ঢাকায় যে নিকেতনে যে ল্যাবটা, ওখানে আমরা ফিজিক্যাল আমরা একজন ওয়ান অফ দ্য বাংলাদেশের টপ কনসালটেন্ট দিয়ে তাদের ট্রেন আপ এবং সার্টিফাইড, যেটা আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো কান্ট্রিতে আছে যে হোলসিম সার্টিফাইড কন্ট্রাক্ট। ওকে, তো ওইটাও আমরা নিয়ে আসবো যে তাদের সার্টিফিকেশন দেওয়া 3 দিনের একটা ট্রেনিং করে প্র্যাকটিক্যালি ট্রেনিংটা নিয়ে দেন আসুন। আচ্ছা স্যার, তাহলে সাইকোলজিক্যাল আসলে কতটা ডেভেলপ হয় আপনাদের এই কোর্স? এই যে আমি বললাম যে একজন কন্ট্রাক্টর আসলে 4টা-5টা সাইট, ব্যবসা মনোভাব থাকে তো বুঝছেন? একটা বিষয় দেখুন, আপনি টাকা কেমন পে করছেন ওকে, এই বিষয়টা যখন করে রিভিউ হচ্ছে ও হ্যাপি কিনা আপনার ওখানে টাকা পায় ও দেখে যে আপনার ওখানে Quality টা। ওয়ার্কশিপ দেয় এত নিয়ম কেউ এবার মানে না হ্যাপি বা যে কাজ করতে পারে নেগোসিয়েশনের টার্গেটটা দোজার এই সার্ভিস করবে সারাদিন অধিকাংশ বাড়িতেই কন্ট্রাক্টর থাকে যখন হচ্ছে এই প্রথমত কাজ করে আপনাদের দেখতে পাচ্ছেন ফিজিক্যালি ইন্সপেকশনটা ওকে, the next point is concrete vibration. কংক্রিটের আমি আসলে প্রবলেমটা আগে দেখি। কংক্রিটের ভাইব্রেশনের ছাদের যখন আমরা ছাদ ঢালাই দেই ন্যাচারালি বলা হচ্ছে 5 ইঞ্চির বেশি যেখানে থিকনেস 5 ইঞ্চি থিকনেসে আপনাকে ভাইব্রেটর ইউজ করতে হবে। যে কাস্টিংই করে 5 ইঞ্চি দ্যাট মিন্স আপনাকে ভাইব্রেটর এখানে ইউজ করতে হবে। এর বাইরে দেখবেন ভাইব্রেটর ম্যানটা যখন ভাইব্রেটরটা স্টার্ট করে সে একটা রডে বাড়ি দেয়। ওকে, একটা রডে বাড়ি দিচ্ছে, দেখা গেল আমি ওখান থেকে ফিনিশিং করতে করতে আসতেছি, এখন এই মেইন বারে সে ভাইব্রেটরের নজেলটা লাগায় রাখছে। ওকে, তো নজেলটা আপনি উপর পোরশনে কোনো ক্র্যাক দেখতে পাবেন না, কারণ উপরে তো আস্তে আস্তে জমাট বেঁধে গেছে। ক্র্যাকটা যেখানে আসে সেটা হচ্ছে কনক্রিটের একেবারে রড এবং কনক্রিট যেখানে জমাট বাঁধে শক্তি যেখান থেকে আসতেছে ওখানে আমাদের ক্র্যাক। যখন আমরা কোড টেস্ট মানে অনেক সময় কোড টেস্ট করি, কোড টেস্টে গেলে এটা খুব সুন্দরভাবে দেখা যায় যে রড আর সিমেন্ট বা এই মটরের ভিতরে গ্যাপ পাওয়া যায়। কারণ ওই একটাই যে আমাদের ভাইব্রেটর ম্যান যে থাকে সে দেখবেন মাঝে মাঝে রডে ভাইব্রেটরের নজেলটা পাড়ি দিয়ে রাখতেছে বা নজেলটা ওখানে ঘুরে রাখছে। ওকে, তো সেই ক্ষেত্রে তাকে বলতে হবে ভাই তুমি কাঠে বাড়ি মারো বা সাটারে বাড়ি মারো, বাট আমার রডে তুমি ভাইব্রেটরের নজেল তুমি টাচ করে। ওকে, তো তারপরে আরেকটা জায়গায় যখন ম্যাট বা আমরা ফাউন্ডেশনের কাস্টিং করি, ফাউন্ডেশনে যখন কাস্টিং করি তখন অনেক সময় আমরা দেখি যে ভাইব্রেটরের নজেলটা কোনো সময় 180 ডিগ্রি 360 ডিগ্রি মানে যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা ভাইব্রেটরের নজেলটা ঢুকাইতে পারলেই হচ্ছে। ওকে, তো ভাইব্রেটরের নজেল দেওয়ার নিয়ম হচ্ছে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং একটা পয়েন্টে 1 2 3 4 5 সেকেন্ড 1 2 3 4 5 হচ্ছে ওকে 5 সেকেন্ড। কেন 5 সেকেন্ড? আমি যদি বেশি ভাইব্রেটর তাহলে আমার যে কোর্স সেগমেন্টগুলো আছে দ্যাট মিন্স পাথর বা বালির ভিতরে যে দানাদার আমার যে এফএম হাই এফএম এর যে মশলাটা আছে ওটা নিচে চলে যাবে এবং দেখবেন আপনার উপরে শুধু সিমেন্ট এবং পানির একটা মোটর চলে আসছে। পেপার আর পেন দিলে ভালো হতো, মানে নোট করার তো ছিল। এটা আমি নোট করতেছি আমাদের তো আজকে এটা একটু নোট নিয়ে নেবেন, নেক্সট ডে থেকে ছোট স্লিপ প্যাড এবং আমাদের তো বিদেশি হোয়াইট পেপার আর একটা পেন দিলেই হয়ে যাবে। এখন করা যাবে কাজ রয়েছে। ওকে, কনক্রিটের ভাইব্রেশন দ্যাট মিন্স আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। এরপরে হচ্ছে দেখবেন অনেক সময় যখন আমার 3 ফিট বা 4 ফিটের কাস্টিং থাকে বা 2 ফিট 3 ফিটের কাস্টিং থাকে, হ্যাঁ সেই টাইমে আমার ভাইব্রেটরটা
ঠিকমতো হচ্ছে কিনা সেটা আমাদের প্রপারলি চেক করতে হবে। ওকে, আর এর ভিতরে আরেকটা প্রবলেম হয় ভাইব্রেটরের বাইরে এসে, আমি ওভারঅল কাস্টিং এর ভিতরে আমি থাকছি। কাস্টিং এর ভিতরে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমার যে সিসি ব্লক দিচ্ছি, যে ব্লকটা ইউজ করছি আমি, ছাদে ইউজ করছি, কলামে ইউজ করছি, রডের থেকে আমার শাটারিং এর দূরত্ব ঠিক রাখা। তো সেক্ষেত্রে আমার একজন সিনিয়র ছিল, উনি এলজিডি তে আছে এখন, আগে মোংলা উপজেলা দায়িত্ব ছিল, এখন যেমন আরেকটু উপরে এসিএম হয়ে গেছে। তো উনি দেখতাম যে সাইটে যে ব্লক, সাইটে যে রোডের আর কিছু না মাপুক ব্লকটা যে আগে মাপুক। আমি জিজ্ঞেস করলাম একদিন যে স্যার মানে কেন? তো বললো যে আমার যে রডটা কনক্রিটের কোন পোরশনে থাকবে এটা আমার ব্লক নির্ধারণ করবে। ওকে, এবং আমরা যখন ছাদে ব্লক দিচ্ছি, আমি আপনি তো ছাদে ব্লক দেওয়ার পরে হাঁটাহাঁটি করি, তাই না? হ্যাঁ, হাঁটাহাঁটি করি না? তো এই টাইমে দেখবেন অনেক ব্লক ছড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, কারণ কি আমরা ব্লকটা বানাই টিউবিং করি না। আপনার ব্লকও কিন্তু ছাদের একটা অংশ। ওকে, তো ব্লকটা আমাকে বানায় মিনিমাম ওই 7 ডেজ একটা পানি ট্যাঙ্কির ভিতরে চুবাই রাখে, কারণ ওইটা আমরা বানানোর পরের দিনই কি করি, শক্ত হয়ে যাওয়ার পরের দিনই ওটা ব্লক লাগানো শুরু করে দিই। বাট ওইটা যে একটা আমার সিমেন্ট এবং মর্টার যে ছাদের একটা অংশ, সেটা কিন্তু আমি স্কিপ করি, সেটা আমার মাথায় না। আর আপনাদের একটু খরচ বাড়াই, বেশি বেশি না, অল্প কিছু। সেটা হচ্ছে আপনারা যখন ব্লকটা তৈরি করবেন তখন তাদের তার কিনে দেবেন, গুণা তার কিনে। গুণা তারটা কি করবে, ব্লকের ভিতরে ঢুকাই দেবে। তো গুণা তার দিলে আমার লাভ নেই। আমার লাভ হচ্ছে আমি বটম যে লেয়ারের রডটা যাচ্ছে সেটার সাথে এই ব্লকটাকে bind করব। তাহলে আমার ব্লক সরে তো যাবে না এবং আমার ক্লিয়ার কাভারিংটা এক্সাক্ট থাকছে। এই যে জাস্ট ব্লক মানে উল্টা করে একটা গুণাটা যদি ইউ করে দিই করে ঢুকাই, হ্যাঁ গুণাটারে আটকা দিতে, তাহলে তো ওদের তো আরেকটা মেটালিক কিছু তো মনে করেন না না কিচ্ছু দেবে না স্যার। স্যার আমরা প্র্যাকটিক্যালি করছি, তো প্র্যাকটিক্যালি এটা করে এটা পেয়েছি, প্র্যাকটিক্যালি করেছি। তো প্র্যাকটিক্যাল করে আমার ব্লক 1 ইঞ্চিও এদিকে ওদিকে। ওকে, 1 মিলিও দেখবেন যে সরতেছে, ব্লকটা ঠিক জায়গাতেই আপনার স্টার্ট হচ্ছে। হ্যাঁ, ব্লকের টিউবিংটা অবশ্যই মেইনটেইন করতে হবে। মানে মিনিমাম 3 ডেজ রাখতে হবে। পানি দেন মানে আপনি আমি যেটা করছি, আমাদের তো এরকম বড় বড় মানে এনএইচ এর কথাই যাচ্ছে। আবার আমার ফার্স্ট জব ছিল ন্যাশনাল হাউজিং অথরিটির আন্ডারে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স। দ্য সিভিল ইঞ্জিনিয়ার্সে অ্যাজ এন এসটিএম ইঞ্জিনিয়ার কাজ করছি। তো তখন হাউস তো বিশাল বিশাল হাউস, আপনারা যারা থার্ড ফেজ প্রজেক্টে গেছেন, বিশাল বিশাল পাইপ। তো ওরা এই সিমেন্টের বস্তার ভিতরে ব্লক সব বেঁধে দড়ি দিয়ে মানে সিমেন্টের ব্যাগের ভিতরে আছে, ওটা পানির ভিতরে আছে। যখন আমার ইউজ করতে হবে তখন উঠাই নিয়ে ইউজ করছি। আর এখন দেখবেন অনেকগুলা অর্গানাইজেশন থেকে এই যে ব্লক রেডি ব্লক আসে, যেটাই পিএসআই আপনি মাপতে পারবেন, যেটাতে পিএসআই মাপা মেপেও আপনি নিয়ে আসবেন। তো সেটা যদি পারেন সেটা আরো বেটার, কারণ কনস্ট্রাকশন ডে বাই ডে আসলে আরো আপগ্রেড হচ্ছে। এরপরে যদি আসি আমি রিং এ হুক, এইটা আমরা কেন দিই? আমরা কি জানি তো সবাই, ভূমিকম্প থেকে বাঁচাতে। আমার সাইক্লিক লোড যখন হয়, এই মেইন বারটা থেকে আমার রিংটা যেন কোনোভাবে বা কনক্রিটটা যেন না সরে আসে। দ্যাটস ওয়াই আমরা রিং এ 135 ডিগ্রি। এখন এটা আমি তো দুই একটা জায়গায় যে হুটার মাপ যে দেখি হুকটা ঠিক মতো ডিগ্রিতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এইটা আপনারা যখন রডটা কাটবে, যে বানাচ্ছে তাকে প্রথমেই বলে দিতে হবে যে রডটা 100 এই যে 135 ডিগ্রি যেটা, এটা যেন মেনশন। ওকে, এবং আমি এবার একটু খরচ বাঁচানোর কথা বলি। সেটা হচ্ছে আমরা যখন রড কাটি দেখবেন যে সাইডে ওই উপরের থেকে যখন ফোরম্যান বলতেছে এই 10 ফিটের 3টা, ওই কাটা রড বা ভালো রড এত কিছু দেখা না যায়, যেইটা বড় রড আছে ওইখান থেকে নিয়ে 10 ফিট কেটে উপরে নিয়ে চলে যাচ্ছে। এর ভিতরে কিন্তু আপনার ওয়েস্টেজ চলে আসে। মোর অর লেস আমরা এই যদি
রডে ওয়েস্টেজ না ঠেকাতে পারি তাহলে আমার 2% কস্টিং বেড়ে দিতে পারে। তো ওয়েস্টেজটা আপনি কিভাবে ঠেকাতে পারেন? রড কাটবে সাইডে একটা লোক, রড যে কাটবে সে সাইডে 1%ই কাটে, সে ও আসলে মানে না জানাই কিন্তু। তো রডের ক্ষেত্রে আমাকে ওয়েস্টেজ ঠেকাতে গেলে অবশ্যই 1% আপনি সিলেক্ট করবে কন্ট্রাক্টর, যে ভাই তুমি রড কাটবা। কারণ কি ওর কাছে রডের হিসাব থাকে, যে কোন জায়গায় কতটুকু রড আছে, কতটুকু কাটা রড আছে, ও কিন্তু সব হিসাব মাথায় রাখতে পারে। বাট যখন এটা যদি 1 এর বেশি চলে যায়, আপনার হিসাব আমার হিসাব মিলবে না, যে ওখানে কত টুকরা কত ফিটের রড আছে আমি আর আপনার হিসাব কোনোদিনও মিলবে না। তো এটা আপনার একটু ম্যান্ডেটরি করানোর চেষ্টা করবেন সাইডে, যেন 1% রড মানে রডের শেপিং করা যায় থাকে একদম। আচ্ছা এখন আমি বলি এই যে রডটা যে 135 ডিগ্রি যে বিএসআর তো একটু ই করে রেডি করেই পাঠায় দেয় ওরা কি ফার্স্ট বিল। ওরা কি এই অ্যাঙ্গেলটা হ্যাঁ অ্যাঙ্গেলটা মেজার করে। কি করে ফার্স্ট বিল যেটা আছে ওটা ওরা ওই ফ্যাক্টরি থেকেই ওটা কমপ্লিট করে। ওকে, আমি কিউরিং নিয়ে এই প্রেজেন্টেশনে মানে আমার কোম্পানি পোর্টফোলিও যাওয়ার আগে কথা বলিনি। কিউরিং অন অফ দ্য মেজর পার্ট আমাদের কনস্ট্রাকশন। এখন আমরা ছাদ ঢালাই শুরু করি সকাল কয়টায়? 8টায়। আমরা কিউরিং করি কয়টায়? পরদিন কয়টায়? তার আগে কি করেন? বাউন্ডারিতে তার আগে দেখবেন 2 ব্যাগ সিমেন্ট যাবে আপনার কাছে কন্ট্রাক্টর গ্রাউটিং করার জন্য। না ওটা তো বাদ দেওয়ার জন্য, উপরে লেয়ার ওটা তো 1:8 কত মিক্সিং রেশিও থাকে, ওটা বালিয়া সিমেন্ট 1:8 এ আমরা ওই বাদটা তৈরি করি। হ্যাঁ, বাট গ্রাউটিং করে দেখবেন যে উপরে একটা পাতলা সিমেন্টের গুঁড়া ঘোরায় উপরে ছিটাবে, তারপরে ওটা বস্তা দিয়ে বা হচ্ছে ঝাড়ু দিয়ে টানবে। কেন করি জানেন? সিমেন্ট ছেড়ে দিবে না পানি না, আমরা যখন ছাদটা শুকনা আছে তখন আমি পানি দেই না, তখন গ্রাউটিং গুলাবে পানি দিয়ে সিমেন্ট গুলায় উপরে মগ দিয়ে ছিটায় ওটা দিয়ে ঝাড়ু দিয়ে টানে। কেন করি জানেন? এটা হচ্ছে আমার ওই যে ছাদগুলো ফেটে যায়, এটা যেন পানি দিলে ওই ছাদের ফাঁকটা দিয়ে যেন পানিটা ভিতরে ঢুকতে না পারে, এর জন্য। তো এর জন্য আমার কস্টিং কয় ব্যাগ হচ্ছে, যাদের বড় ছাদ আমরা ধরছি 1000 স্কয়ার ফিটে 2 ব্যাগ লাগে, 1000 স্কয়ার ফিট স্ল্যাব। আরো যদি আপনার যদি স্কয়ার ফিট বাড়ে তাহলে আরো বাড়তে থাকে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা খুব ইজিলি এই যে পরের দিন বিকালে যখন কিউরিং হয় তার আগে আপনারা যদি কেউ একদম ছাদে উঠে দেখেন, দেখবেন যে ছোট ছোট চুলের মতো হাজার হাজার ফাটল চলে আসছে। দ্যাট ইজ কল্ড হেয়ার লাইন ক্র্যাক বা শ্রিঙ্কেজ ক্র্যাক। কনক্রিট শ্রিঙ্ক করতেছে, তো সে ক্র্যাক ডেভেলপমেন্ট করতেছে। তো আমি যদি কনক্রিটের শ্রিঙ্ক না হতে দিই তাহলে বিষয় আসবে হালকা হালকা ফাটল চলে আসবে। রোদ বেশি হলে তো ম্যান্ডেটরি হবেই, ম্যান্ডেটরি ফাটবে। না না ঢালাই এটা কনস্ট্রাকশন। আমাদের সিমেন্ট তো বলতেছে এসটিএম বলতেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনাকে সিমেন্ট কনক্রিট বানাতে হবে। বাংলাদেশে তো 25 ডিগ্রি মেইনটেইন করা এটা তো ল্যাব না যে আমি এসি চালায় 25 ডিগ্রি মেইনটেইন করতে পারি। ইটস সাইট। তো সাইটে আমরা যেটা এই ক্র্যাক থেকে বাঁচার জন্য আমি ইজিয়েস্ট উপায় বলেছিলাম। ইজিয়েস্ট উপায় হচ্ছে আপনার প্রত্যেক ছাদে এরকম 4-5 ব্যাগ করে সিমেন্ট বেঁচে যাবে, যে গ্রাউটিং করা এটা বেঁচে যাবে। এবং ওই যে কন্ট্রাক্টর সাহেব তার কিন্তু এক্সট্রা 2টা ম্যান পাওয়ারের টাকা দেওয়া হবে ওই দিন, তাই না? তারও টাকা, তো তার টাকাটাও ইজিলি সেভ হবে। কীভাবে? আমরা কাস্টিং যখন করে আসলাম উই হ্যাভ টু ইউজ আওয়ার থাম। আমরা থাম দিয়ে পাড়া দিব না, থাম দিয়ে একটু দেখবো আমার কনক্রিটটা শক্ত হয়েছে। যদি শক্ত হয় তাহলে আমরা যেহেতু এখন টাইলস করছি ফিনিশিং করছি, তো ওর উপর থেকে একটু হাঁটলে নো ইস্যু। আমরা পলি দিয়ে একটা মেমব্রেন ইউজ করতে পারি, পলিথিন দিয়ে ঢেকে দেয় পুরা কাস্টিং। এটা করলে কি হবে? ছাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি, ছাদের ক্ষেত্রে বা কাস্টিং এর ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। কেন বলছি? দেখবেন আপনার ছাদ ঢালাই করে আসার পরে একটু দূর থেকে তাকালে শীতকালে এই জিনিসটা খুব ইজিলি পাওয়া যায়, একটু ধোঁয়া উঠতেছে। হ্যাঁ, দ্যাট ইজ হিট অফ হাইড্রেশনের কারণে আমার ভিতরে যে মিক্সিং এ যে পানিটা দিয়েছিলাম সেটা এভাপোর হয়ে যাচ্ছে, সেটা
আমার বাতাসে চলে যাচ্ছে। তো আমি যদি ওই পানিটাকে যেতে না দেই, আপনি যদি পলিথিন দিয়ে দেন, তার 15 থেকে 20 মিনিট পরে দেখবেন আপনার পলিথিনের নিচে পানি জমছে। টাইগার গার্ডেন এবং এই পানিটাই কনক্রিটের সেলফ টিউরিং বলা হয়। কনক্রিট সেলফ নিজেকেই নিজে টিউরিং করতে থাকে এই টাইমটা। আমি যে পরের দিন বাদ দিব, তারপরে পন্ডিং টিউরিং করব, পন্ড টিউরিং করব, এর ভিতরে কিন্তু আমার ছাদ ফেটে যাচ্ছে। টাইগার এবং ঢালাই শেষ হওয়ার কতক্ষণ পরে? এটা আমি বলি যে 2 ঘন্টার পর। বেরোয় ফোন দিচ্ছে ততক্ষণে আমার আমি যে ফার্স্ট পার্ট যখন করতেছি, টাইগার একটা তো রোল আছে, আপনি রোল বিছাই চলে আসবে। ফার্স্ট পার্ট হয়ে গেছে, ওই পার্টটা রোল দিয়ে তারপরের পার্টটা যখন ফিনিশিং হয়ে গেল, তারপরের পার্টটা করব। এরপরে আরেকটা কাজ আছে, এই পলিথিন দেওয়ার পরে একটা কাজ আছে। আমরা যখন অজু করি, অজু করার সময় যেভাবে মুখে পানি দেই, পলিথিনের উপরে ওভাবে একটু পানি দেই। উপরে পলিথিনের উপরে ঠান্ডা রাখার জন্য। আসলে কিউরিং বিষয়টা আমাদের কাছে একটু জটিল, যে কিউরিং মানেই আমরা বুঝি পানি খাওয়া, বাট কিউরিং ইজ দ্য প্রসিডিউর অফ মেক কনক্রিট কুল। কনক্রিটকে ঠান্ডা করার জন্য আমরা করি, বাট আমরা কিন্তু স্ট্রেংথ আসার জন্য যতটুকু আমার পানি দরকার সেটা কিন্তু আমি মিক্সিং টাইমে দিয়ে দিচ্ছি। বাট ওই পানিটা যদি এভাপোর হতে থেকে বাঁচায় রাখতে পারি, তাহলে আমার কিন্তু এই কিউরিং এর টাইমে এক্সট্রা যে খরচ বা এক্সট্রা যে পানি দেওয়া এটা অনেক ক্ষেত্রে আমি সলভ করতে পারি। সেম অ্যাজ কলাম। ঠিক আছে কলামের আপনারা শাটার খুলবেন ইনস্ট্যান্ট, আমরা চট দিতাম, তাই না? আগে আমরা চট দিতাম, দেখবেন এখন কিন্তু ইঞ্জিনিয়াররা বলে কি মেমব্রেন ইউজ করতে বা পলিথিন ইউজ করতে। শাটার খোলার পর পরে শাটার খোলার পর পরে শাটারের ভিতরে না, না, শাটারের ভিতরে পলিথিন দিয়ে তারা ঢালাই করবে না। না এটা তো করতে পারো, এটা তো কাঠ বাসের শাটার। তো কিউরিং যখন স্টার্ট করতেছি কলামটা, তখন আমাকে পলি দিয়ে তাকে মেমব্রেন পলি দিয়ে আমাকে তাকে ঢেকে দিতে হবে। কেন চট নয়? ফার্স্ট অফ অল আপনার ওখানে দেখা গেল 24/7 আপনি একজন দারোয়ান রাখেন না, যে কিউরিং এর দায়িত্বটাও পালন করবে। তো চট যদি শুকায় যায়, সামহাও চট শুকায় গেছে, সে কিন্তু কনক্রিটের ভিতরে পানিটা শোষণ করবে। ওকে, বাট আমি যদি পলিথিন ইউজ করি, উপরে মুড়ায় রাখলাম, এরপরে হালকা করে আমি যদি পানি দেই, আমার পানির যে ওয়েস্টেজ সেটাও আমার সেভ হচ্ছে এবং আমার প্রপারলি কিউরিংটাও কমপ্লিট হচ্ছে। এখন কথা হচ্ছে কলাম আমি কয়দিন কিউরিং করব? কলাম মিনিমাম 7 ডেজ আমাকে কিউরিং করতে হবে, মিনিমাম। এবং দেখবেন মোর অর মানে অনেকগুলো জায়গায় এই 7 ডেজটাই মেইনটেইন করা ডিফিকাল্ট। কন্ট্রাক্টর দ্রুত ছাড়টা লাগে, আমার আপনারই তাড়াতেই বেশি, কন্ট্রাক্টরের থেকে আমার তাড়া থেকে বেশি, যে তাড়াতাড়ি শাটার করো। ওই 20 তারিখে কিন্তু আমি ঢালাইয়ের ডেট দিছি, ঠিক আছে ওকে? আমার আপনার তাড়াতাড়ি কিন্তু বেশি। তো এর ভিতরে আমার এই কিউরিং এর ব্যাপারে আমরা ছাদ কিউরিং করতে বলি মিনিমাম 21 ডেজ, 21 দিন। 21 দিন আমাকে ছাদ কিউরিং করতে হবে। এখন 7 ডেজ থাকবে পন্ড কিউরিং, এবং পন্ড কিউরিংটা যখন আমি বাদ কেটে দিচ্ছি, তারপরে আমার যেন ছাদ কোনো সময় শুকনো না হয়, এটা আমাকে ম্যান্ডেটরি দেখতে হচ্ছে কিউরিং এর ব্যাপারে। আর প্লাস্টারও আমাকে 7 ডেজ কিউরিং করতে হবে, প্লাস্টারটাও আমাকে সেম 7 ডেজে কিউরিং করতে হবে। এবার আসি একটু ওয়াটার প্রোটেক্টে। ওয়াটার প্রোটেক্টে আমরা যখন কিউরিং করতে যাই, 3 ডেজের পরে সে আর পানি নিতে চায় না, সে তার উপরে যে মেমব্রেনটা সেটা তৈরি করে ফেলে, উপরে নিজেই নিজেকে একটা কোটিং করে ফেলে। তো দ্যাট মিন্স কি আমি পানি দিব না? না, আমি সেম উপায়ে কিউরিংটা চালু রাখবো। সে যদি নাও নিতে চায়, তারপর আমি তাকে ঠান্ডা রাখবো, ওকে? আচ্ছা, এরপরে আসি একটু লাফার্জ বাংলাদেশ লিমিটেড সম্বন্ধে। আমরা যদি বলি, সিমেন্ট আবিষ্কার হয়েছিল 1824 খ্রিস্টাব্দে এট পোর্টল্যান্ড, ওকে? তার 9 বছরের ভিতরে লাফার্জ তার মার্কেটে যাত্রা শুরু করে। 1833 সাল থেকে লাফার্জ সিমেন্ট ইন্ডাস্ট্রিতে মুভ করে। তো লাফার্জের প্রতিষ্ঠা জায়গাটা হচ্ছে ফ্রান্সে, এবং হোলসিম 1912-এ ফ্রম সুইজারল্যান্ড তার যাত্রাটা শুরু করে। তো এর ভিতরে আমরা 2015-এ যখন সারা গ্লোবালি একটা মানে 11, 12, 13, 14 এই 4টা বছর কিন্তু ডলারের খুব, যারা ব্যাংকিং সেক্টরে আছেন তারা খুব ভালো জানেন, অর্থনৈতিক একটা সমস্যা চলতেছিল সারা গ্লোবাল। তখন এই ওয়ার্ল্ড মার্কেটে লাফার্জ এবং হোলসিম 1 and 2, কোনো বছর A1 হলে A2 হতো, O2 হলে O1। তো
এই দুইটা কোম্পানি সেম অ্যাজ আমাদের এখানে যে এয়ারটেল এন্ড এয়ারটেল অ্যাড হয়ে যে রবি হয়ে গেল, এরকম ভাবে আন্ডার হোলসিম গ্রুপ, আমাদের গ্রুপের লোগো হচ্ছে এটা আন্ডার হোলসিম গ্রুপ ফ্রম সুইজারল্যান্ড, বাংলাদেশে আমরা পরিচালনা করি লাফার্জ হোলসিম বাংলাদেশ পাবলিক লিমিটেড কোম্পানি, ব্যবসা পরিচালনা করি। তো এইখানে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের টোটাল জিওগ্রাফিক্যাল ভিউজ আছে এবং আমাদের এইখানে যে কিছু ওয়্যার হাউসেরও আমাদের লোকেশন দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল বাংলাদেশে একমাত্র ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি, আমি যখন স্টার্ট করি বা একটা অ্যাড দিয়ে স্টার্ট করেছিলাম নিউজের একটা, যে বাংলাদেশে তো বাংলাদেশে একমাত্র ক্লিনকার তৈরি করতে পারে এই একটা ফ্যাক্টরি, এটা ছাতকে, সুনামগঞ্জের ছাতকে অবস্থিত। তো এই ফ্যাক্টরিটায় ফার্স্ট অফ অল আপনাদের একটা 17 কিলোমিটারের কনভেয়ার বেল্ট আছে, দ্যাট ইজ ওয়ার্ল্ডের লার্জেস্ট, পৃথিবীর সর্ববৃহৎ কনভেয়ার বেল্ট আমাদের এই প্ল্যান্টে অবস্থিত। এবং এটা যখন 2000 সালে আমরা কমিশনাইজ করি, বাট 2002 সালে সে বিজনেস চালু করে এখান থেকে। 2002 সালে এই প্ল্যান্টটার জন্য আমাদের খরচ হয়েছিল প্রায় 10,000 কোটি টাকা। 2002 সালে ইনভেস্টমেন্ট লাভার্স থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসে 10,000 কোটি টাকা। তো দ্যাট টাইম, এবং আমাদের এখানে যেরকম একটা এগ্রিগেট ক্রাশার আছে, আমরা কিন্তু এই যে লাইমস্টোনটা আসে এটা আমাদের পানি উন্নয়ন বোর্ড, তারপরে বিভিন্ন রেডিমিক্স, বিশেষ করে রেডিমিক্স কোম্পানিগুলা আমাদের এই স্টোন চিপসটা পারচেজ করে থাকে। এখানে আমরা নিজস্ব বাংলাদেশে একমাত্র এগ্রিগেট ক্রাশার এই প্ল্যান্টে অবস্থিত। তো এই বাংলাদেশে যদি কোথাও ক্লিনকার না থাকে, কোথাও যদি ক্লিনকার এলসি যদি করতে না পারে, তাও আমাদের এই প্ল্যান্ট চলতে পারবে, কারণ আমাদের বিদ্যুৎ, গ্যাস এই দুইটা আমাদের মানে ওখানে আমাদের নিজস্ব পাওয়ার প্ল্যান্ট অবস্থান আছে। তো বাংলাদেশে কোথাও ইলেকট্রিসিটি না থাকলেও আমাদের এই প্ল্যান্টে আমরা প্রোডাকশন করে কন্টিনিউ করতে পারি। এবং এই প্ল্যান্টে আমরা হচ্ছে আমাদের সুপার কিট, যেটা বাংলাদেশের একমাত্র পোর্টল্যান্ড লাইমস্টোন সিমেন্ট, ওকে, চুনা পাথর বেস যে সিমেন্টটা, ওটা আমরা এই ফ্যাক্টরিতে তৈরি করি এবং সুপার কিট প্লাসও আমরা এখানে লঞ্চ করছি। এর বাইরে যদি আমরা দেখি, দ্য মোস্ট ইউনিক ফ্যাক্টরি, আপনারা সবাই হুন্ডাইকে চিনেন, রাইট? হোলসিম যখন হুন্ডাই বাংলাদেশে আসছিল কিন্তু প্রথম যমুনা ব্রিজ কোথায়, তো এর আগে যখন আমার বাসা বানানো হচ্ছে মহিষের মাথার সিমেন্ট, আমার এখনো মনে আছে, হ্যাঁ বাফেলো হার্ট, ইন্দোনেশিয়ান সিমেন্ট। তো এই এর পরে এর আগে কিন্তু কেউ ওপিসি সিমেন্ট ছাড়া আর কোনো সিমেন্ট বাংলাদেশে ছিল না, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, যেখানে 95% ক্লিনকার থাকে। তো এর পরে এই হুন্ডাইয়ের ফ্যাক্টরিটা এস্টাবলিশ করে ফর যমুনা ব্রিজ। যমুনা ব্রিজ কনস্ট্রাকশন হুন্ডাই কর্পোরেশন পেল, তারা নিজস্বভাবে একটা সিমেন্টের প্ল্যান্ট তৈরি করে, কারণ এত বড় কাজের জন্য যে সিমেন্টটা দরকার সেটা ইম্পোর্ট করে আনা সম্ভব না। তো তারা র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করতো এবং সিমেন্টটা তৈরি করে ইউজ করতো। তো যখন হুন্ডাইয়ের কনস্ট্রাকশন শেষ হয়ে যায় তখন হোলসিম গ্রুপ এটাকে অ্যাকোয়ার করে, এটা কিনে। এবং বাংলাদেশের টিল নাও সবচেয়ে আপগ্রেডেড ফ্যাক্টরি, মানে সবচেয়ে মিহি সিমেন্ট তৈরি করার যে মেশিনারি, যে বল মিল, সেটা এই হোলসিমের এই যে হোলসিম প্ল্যান্ট 1, মেঘনা প্ল্যান্ট 1 আমাদের অবস্থিত। এরপরে আমরা মেঘনা প্ল্যান্ট 2 করি, নদীর ওপারে এসে মেঘনা প্ল্যান্ট 2 এক্সটেনশন হয়। এন্ড দ্য লাস্ট ওয়ান আমাদের মোংলাতে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল এই দুইটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য মোংলা প্ল্যান্ট এস্টাবলিশ করা হয়। ওকে, তো আপনারা অনেকে করমজল যান, রাইট? করমজল সবাই গেছি, সুন্দরবন সবাই কম বেশি, আমরা খুলনার ছেলেরা গেছি বা খুলনার মানুষজন সুন্দরবন অ্যাটলিস্ট যায়। আপনি যদি করমজলেও যেতে চান, আমরা তো পশুরের উপর দিয়ে যাব। তো আমার সবচেয়ে অ্যাস্ট্রোনাইজ লাগে যে আমি যে সিমেন্টটা তৈরি করছি তার র ম্যাটেরিয়াল যদি আমি খোলা আকাশের নিচে রেখে দিই, সাপোজ ক্লিনকার, জিপসাম, হ্যাঁ, এগুলো যদি আমি খোলা আকাশের নিচে রেখে দিই তাহলে আমি কোয়ালিটি নিয়ে কতটুকু কনসার্ন, এটা একটা কিন্তু কোশ্চেন মার্ক চলে আসে যে আমার র ম্যাটেরিয়ালস গুলাই খোলা বাতাসের নিচে আছে। আপনারা যখন ভিজিট করবেন একমাত্র হোলসিমের ফ্যাক্টরিটা দেখবেন বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না, পুরোটা গ্রিন ফ্যাক্টরি। আমরা পুরোটা এখানে জিরো ডাস্ট এবং পরিবেশ অধিদপ্তর থেকে ISGS র্যাঙ্কিং এর সর্বোচ্চ র্যাঙ্ক তাকে দেওয়া। তো
কারণ এখানে কোনো ডাস্ট ফ্রি একটা ফ্যাক্টরি। ওকে, তো এই ব্যাপারে যদি আসি, কোয়ালিটির বাইরে যদি আসি, আমরা একটু ক্লিনকার ম্যানুফ্যাকচারিং প্রসেস, আমরা সবাই সিমেন্ট কিনি ক্লিনকার থেকে, রাইট? কোম্পানির লোকজন এসে বলে এইটাই ক্লিনকার বেশি, এইটাতে শক্তি বেশি পাবো, এইটার ক্লিনকার আমি বাইরের থেকে কিনে নিয়ে আসছি, ভিয়েতনাম থেকে, ওমান থেকে, হ্যাঁ, চায়না থেকে ক্লিনকার নিয়ে আসছি। বাট আমরা যেটা করি, আমাদের নিজস্ব যেহেতু ক্লিনকারাইজেশন প্লান্ট আছে, আমরা আমাদের এই ছাতক ফ্যাক্টরিতে ক্লিনকার প্রোডাকশন করি এবং পার ডে আমরা 5000 মেট্রিক টন পর্যন্ত ক্লিনকার প্রোডাকশন করি। অনেক সময় হয় অনেকে এলসি করতে পারে না, অনেক অর্গানাইজেশন আছে দেখা গেলো এলসি পাচ্ছে না, তখন তারা আমাদের থ্রু দিয়ে আমাদের ক্লিনকারটাও মাঝে সাথে তারা পারচেস করতে হয়। তো আমি একটু ক্লিনকারের ম্যানুফ্যাকচারিংটা, এখানে একটা টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেস দেওয়া আছে, যে এখানে ফার্স্ট অফ অল আমাকে লাগতেছে লাইমস্টোন, অ্যালুমিনিয়ামের জন্য আমাকে ক্লে লাগছে, স্যান্ড, এই স্যান্ডটা আসলে ওই যে সিলেট অঞ্চলেরই যে বালুটা, এবং এই ক্লেটা সিলেট অঞ্চলের মাটিতে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম আমরা পেয়ে থাকি, টপ সয়েলটা, তো ওইটা লাগে এবং আয়রন ওর লাগে। এইগুলাকে আমরা র মিল শেডে নিয়ে পুরোটা মিলের ভিতরে মিক্সিং অ্যান্ড গ্রাইন্ডিং করি, পুরোটা গ্রাইন্ডিং করে ফেলি। গ্রাইন্ডিং করার জন্য আমরা এখানে একটা বিআরএম বসানো আছে ফ্রম 2002। বিআরএম আপনারা সিমেন্টের বা রডের দোকানে গেলেই দেখবেন গিনিস বুকে রেকর্ড, বিআরএম এত বড় বিআরএম বসাইছি, তাই না? এরকম একটা, অনেকের কিন্তু বিআরএম নিয়ে অনেকে মার্কেটিং করে, বাট উই ডোন্ট হ্যাভ, কারণ আমি এই বিআরএম ইউজ করতেছি সেই 2002 থেকে। সো আফটার 22 ইয়ার্স আমি যদি আমার ওই পুরাতন জিনিসকে আপনার সামনে এনে দিই, তাহলে তো আপনি বলেন যে আপনি তো 2002 সাল থেকে করতেছেন, তাহলে এখন কেন করছেন? ওকে, তো এই গ্রাইন্ডিং করে ব্লেন্ডিং করার পরে আমরা এরকম একটা ক্লিন ফিট পাই, একটা পাউডারের মতো সাদা এক ধরনের পাউডার পাচ্ছি। এই পাউডারটাকে আমরা এই প্রি হিটার, এটা হচ্ছে আমাদের প্রি হিটার বার্নিং এন্ড কুলিং, এখানে আমরা এই পাউডারটাকে 1450 ডিগ্রি সেন্টিগ্রেডে বার্ন করি। বার্ন করার পরে এটা তরলে রূপান্তরিত হয়ে যায়, এবং আমি যখন কুলিং করে এটাকে ঝাঁকুনি দিচ্ছি, তখন এরকম কালো কালো ছোট ছোট বলের মতো হয়, যেটা পিচের রাস্তাগুলো আমরা ছোট ছোট বলের মতো দেখতে পাই। তো ক্লিনকারটা অ্যাজ ইউজুয়াল এরকম আমাকে ছোট ছোট বলের মতো দেখতে পাই। তো লাফার্জ সিমেন্ট সবচেয়ে স্ট্রেংথের জায়গা হচ্ছে ওন ক্লিনকারাইজেশন, কারণ আমার ক্লিনকারটা, আমি যদি মানে গুড় যদি মিঠে হয় কম দিলেও কিন্তু কাজ হয়, আর যদি গুড় যদি মিঠে না হয়, যদি স্যাকারিন মিশানো হয়, যত গুড়ি দেন পিতে হতে থাকবে। তো আমার ক্লিনকারটা সবচেয়ে ফ্রেশ ক্লিনকার, এবং আমাদের স্ট্রেংথের জায়গাটা অন অফ দ্য এইটা, যে আমাদের ওন ক্লিনকার, যেটা আমরা 7 ডেজের ভিতরে সিমেন্ট প্রোডাকশন করি। আমাদের ক্লিনকার যেটা আমরা প্রোডাকশন করছি সেটাকে 7 ডেজের ভিতরে সিমেন্টে রূপান্তর। বাট অন্যান্য অর্গানাইজেশনে যেটা হয়, আমার যদি সিমেন্টিয়াস ক্যারিয়ার বলেন, আমি আর এর আগে 2টা অর্গানাইজেশনে কাজ করেছি। আমি ভিয়েতনাম গিয়েছিলাম আরেকটা অর্গানাইজেশনের হয়ে ফর ক্লিনকার পারচেস। তো আমি ওই ক্লিনকার পারচেস করতে যেয়ে যখন দেখছি ওর উপর শ্যাওলা পড়া আছে, তখন তো আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি তো ওটা নট অ্যাকসেপ্টেড লিখেই চলে আসি। বাট আমি যখন সবচেয়ে মর্মাহত ব্যাপার হচ্ছে রেটের, যখন সিএফওরা রেটের ক্যালকুলেশন করে, তখন ওই ক্লিনকারগুলো আগে বাংলাদেশে চলে আসে। এবং আমাদের, আপনারা কিছু হয়তো জানতে পারেন, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখানে পাইলিংগুলা বা পায়ার যখন করে, এটা 9 টাইমস চেঞ্জ করা লাগছে, 9 বার, ডিউ টু সিমেন্টের স্ট্রেংথ। কারণ যে গভর্নমেন্টের সিমেন্ট যচ্ছে তাইভাবে একটা প্রোডাকশন আছে, যখন পাইলের পিন টেস্ট বা লোড টেস্টে চলে গেছে, তখন দেখা যায় যে পাইল ফেল করতেছে। ওকে, সো আমরা হচ্ছে যে ক্লিনকারটাই সিমেন্টের ওয়ান অফ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট, বাট সব কিছু না। আপনাকে যারা বলতেছে 100% ক্লিনকারের সিমেন্ট, দে আর জাস্ট ব্লাফ দিচ্ছে, আই ওয়াশ করতেছে। ওকে, তো আই ওয়াশের কথা দিয়ে আমি একটু বলে দেই, আমরা ওপিসি সিমেন্ট বলতে বুঝি 95% ক্লিনকার থাকতে হবে মিনিমাম। ওপিসি সিমেন্টের ব্যাগে দেখবেন 95 to 100 লেখা থাকে। ওকে, আর পিসিসি সিমেন্টের লেখা থাকে 65 to 79। এটা এখন কি হয়েছে 80 to 95 এটা এএম আছে, বিএম আছে, মোরাললেস 27টা টাইপের বিএসটিআই কর্তৃক এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড বিডিএস 1901 এই কোডে আমরা 27টা টাইপ অফ সিমেন্ট তৈরি করতে পারি।
তো আমার যদি ওপিসি সিমেন্টে বললাম স্যার আপনার 80% তো আমি আসছি, তো 95% ক্লিনকার দিলাম 50 কেজির ব্যাগে, সর্বনিম্নটাই দিচ্ছি, কত কেজি লাগবে? 95% দিলে 50 কেজির ব্যাগে 47.5 কেজি, 47.5 কিলোগ্রাম লাগে। ইন দ্য আদার হ্যান্ড আমরা যখন পিসিসি ডেভেলপ করছি, পিসিসি যখন বানাচ্ছি তখন আমি 65% ক্লিনকার দিই, সর্বনিম্ন করলাম, তাতে আমার 32.5 কেজি ক্লিনকার লাগে। দ্যাট মিন্স আমি যদি পিসিসি থেকে ওপিসি তে মুভ করি আমাকে 15 কিলোগ্রাম ক্লিনকার বাড়ায় দিতে হবে। এখানে কোনো মানে হয় আমাকে বাড়ায় দিতে হবে নাহলে চুরি করতে হবে, যে কোনো দুইটা একটা। তো যখন বাড়াই দিতে যাচ্ছি, আপনারা যখন সিমেন্টের ব্যাগ আজকে যে মানে কাল পরশু যখন সিমেন্টের ব্যাগ কিনতে যাবেন, আপনারা নিজেরাই একটু যাচাই করেন যে পিসিসির রেট চাই কত আর ওপিসির রেট চাই কত। দেখবেন 10 থেকে 20 টাকার ডিফারেন্স, এর বেশি তো না। এই যে অনেকে মানে বিভিন্ন গোল্ড সিলভার এগুলো কেনে, ঠিক আছে, রেগুলার পরে গোল্ডে কি আছে 100% ক্লিনকার আছে। তো 100% ক্লিনকার থাকলে আমাকে তো মিনিমাম ধরলাম যে 47.5 কেজি ক্লিনকার দিতে হবে। তো 32 থেকে 15 কেজি আমি বাড়ালাম, আমি রেট নিচ্ছি 10 টাকা বা 20 টাকা, তাহলে আমার সিমেন্টের ব্যাগ কততে আসে? 200 টাকার কম, মানে আমার স্যালারি ধরলাম, প্যাকেজিং এর খরচ ধরলাম, ট্রান্সপোর্টেশন ধরলাম, তাও তো 200 টাকা ওভারঅল কথা না। তাহলে আমি কেন 500 টাকায় সিমেন্ট নিচ্ছি? সো ইটস এ বিগ কোশ্চেন। আসলে ওপিসি কোনোদিনও দোকানে বা আপনি সাইডে রেখে ইউজেবল না। এবং ওপিসি যদি আপনি ইঞ্জিনিয়ারদের কাছে জিজ্ঞেস করতে পারেন, খুলনাশহরের টপ যারা আছে, ওপিসি ব্যবহার করতে গেলে আপনাকে আইস কিউব ইউজ করতে হবে অথবা স্পেশাল ট্রিটমেন্ট প্রসিডিউর রাখতে হবে। ওপিসিতে যে পরিমাণ হিট অফ হাইড্রেশন হয়, ঠিক আছে, সেটা কিন্তু আমাকে হেয়ার লাইন ক্র্যাক ভর্তি করে দেয়। এবং আমি ওই ক্র্যাক ডেভেলপ মানে সারতে গেলে আমাকে নিটোবন্ড এসবিআর আলাদাভাবে অর্ডার দিয়ে কিনে ওই ক্র্যাক সারা লাগবে, আদারওয়াইজ আমার ক্র্যাক থেকে যাবে। সো ওপিসি নামক যে জিনিসটা আমরা কিনছি সেটা আদৌ ওপিসি কিনা এটা আপনাদের উপর ডিপেন্ড করে যারা পারচেজ করতেছে। বাট আমি কোনো কোম্পানিকে এখানে ছোট করবো না, বাট মানে কিছু বলাও নাই, কারণ কম্পিটিশন ল এখানে একটা বড় কাজ করে। তো ওপিসির ক্ষেত্রে সারের এখানে আরেকটা আসলাম 80 to 94, তাই না? বাংলাদেশে এখন আরেকটা সিমেন্ট আসছে এ ক্যাটাগরি বলে, দোকানদার যে বলতেছে এ ক্যাটাগরি সিমেন্ট 80 to 94। এখন আপনারা ব্যাগে একটু খেয়াল করবেন, ব্যাগে এইখানটায় একটা শক্তির পরিমাপ দেওয়া থাকে প্রত্যেকটা কোম্পানির ব্যাগে। ওই যে বিডিএস 190 কোন কোডে আমরা সিমেন্টটা বানাইছি এবং ওইখানে কত শক্তি আসবে। এখন 80 থেকে 94 যে সিমেন্টটা আমরা দিচ্ছি সেখানে ব্যাগের গায়ে দেখবেন 42.5, ওকে। আবার 65 থেকে 79 যেটা দিচ্ছি সেখানেও 42.5। তাহলে আমি তো বেশি ক্লিনকার দিলে বেশি শক্তি পাবো, তো হোয়ার ইজ মাই স্ট্রেংথ? কথা হচ্ছে আমার ক্লিনকারের যদি কোয়ালিটি মিট না করে, সাম কোম্পানিজ হ্যাভ টু বিল্ড, আমাকে এম তৈরি করতেই হয়, কারণ আমার ওই ক্লিনকার দিয়ে আমি 42.5 স্ট্রেংথ ডেভেলপ করতে পারছি না। সো আমাকে বেশি ক্লিনকার ইউজ করতেই হচ্ছে। তো বেশি ক্লিনকার কিন্তু আমার আপনার জন্য একটা জাহান্নাম স্বরূপ। কেন জানেন? মানে ওয়ার্ল্ডে যদি আমরা কার্বন ইমিশন ধরি, কার্বন ইমিশন এখন তো সবচেয়ে হট টপ এটা, যে গ্লোবাল ওয়ার্মিং। তো ওয়ার্ল্ডের গ্লোবাল ওয়ার্মিং যদি আমরা হিসাব করি, সিমেন্ট ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডের কার্বন ইমিশনের 8%-এর জন্য দায়ী থাকে, ওকে। তো আপনি যত বেশি ক্লিন 1 কেজি মানে আপনি 1 টন সিমেন্ট ইকুয়াল টু 650 কেজি কার্বন ইমিশন আমাকে করতে হয় 1 টন সিমেন্ট তৈরি করতে। তো আমি যত বেশি ক্লিনকার দেওয়া সিমেন্ট তৈরি করতে যাব তত আমাকে কার্বন ইমিশন করতে হবে, তত বেশি আমাকে পরিবেশের ক্ষতি করতে হচ্ছে। সো আমাদের প্রোডাক্টগুলোতে সবগুলাতেই 65 to 79% ক্লিনকার। এবং আমাদের 3টা প্রোডাক্ট, মনে করেন যে 3টা প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট থাকবে মিনিমাম গ্রিন প্রোডাক্ট, যেটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট থাকে। তো এর পরে যদি আসি আমরা আমাদের একটু প্রোডাক্ট নলেজে যদি যাই, আমাদের 4টা প্রোডাক্ট আছে। তো এই দুইটা হচ্ছে আমাদের সিমেন্টিয়াস প্রোডাক্ট এবং দিস টু ইজ সলিউশন। এই দুইটা আমরা বলছি সলিউশন এবং এই দুইটা আমরা বলছি আমাদের যত সিমেন্ট গুলা থাকে
আপনার হোল সিমের ক্ষেত্রে যদি আমরা স্পেশালি দেখি, বাজারে যখন আমরা এই যে স্যারকে আমি ফার্স্টে জিজ্ঞেস করলাম স্যার এই 1.3 এবং 1.2/4 এই রেশিওটা কিন্তু আমরা মাথায় রাখি বাজারে যে গতানুগতিক সিমেন্ট আছে তাদের কথা মেনটেন করে। সো স্পেশালি আমাদের এই হোলসিম এবং হোলসিম ওয়াটার প্রোটেক্টে বাজারে যদি আপনি 1.5-3 করেন, এখানে একটা করে বালু আপনি ইজিলি বাড়াই দিবেন। এটা আমি নিজে চাক্ষুষ সাক্ষী যে আমি মিক্স ডিজাইনে হাত দিয়ে সিমেন্ট কনজাম্পশন কমাইছি, তারপরেও বাজারে এই বাজারের সবচেয়ে বড় যে কম্পিটিটর, হ্যাঁ, তাকে আমি স্ট্রেন্থে বিট করছি, তাও 700 পিএসআই বেশি আসছে। মানে আমি একটা বালু বাড়াইছি, ফাইন এগ্রিগেট একটা বাড়াইছি, বাড়ানোর পরেও সো আমি তার স্ট্রেংথকে বিট করি। দ্যাট মিন্স আপনার অন্য সিমেন্ট যদি লাগে 100 ব্যাগ বাজারের যে কোনো প্রোডাক্ট, আমার হোল সিমের ওয়াটার প্রোটেক্ট সেখানে আমাকে 85 ব্যাগসে কমপ্লিট, 85 ব্যাগস, এবং হোল সিম স্ট্রং স্ট্রাকচারও আমাকে 90 ব্যাগসের ভিতরে কমপ্লিট করতে হয়। সো আমরা হোল সিম কেনার সময় প্রথম কথাটা মাথায় নেই এটা প্রাইস বেশি, প্রথম কথাটা নেই যে ইটস এ প্রাইসি প্রোডাক্ট। তো আমি যদি মিক্স ডিজাইন করতে যদি আমাকে দেন, আমি মিক্স ডিজাইন করার চেষ্টা করব আপনাদের সাইটগুলোতে, এবং মিক্স ডিজাইনটা করে আপনার মিনিমাম হলো 10% সিমেন্ট কনজাম্পশন কমানো সম্ভব, মিনিমাম 10% হিসাব করেন। আপনি যখন এই প্রোডাক্টটা নেবেন এটা থেকে যখন 10% কমে আসবে, তখন বাজারের যে প্রোডাক্টটা কিনতেছিলেন তার থেকে এটা মিনিমাম 20 টাকা ব্যাগে কম আসে। ওকে, তো এইটা আসলে আবার আপনি যদি বলেন আমি ইচ্ছা মতো ভলিউম কমাবো বাড়াবো, নো, আমি আপনার ইনগ্রেডিয়েন্টস গুলো আমাকে দিবেন, আমি এটা আমাদের নিজস্ব ল্যাবে ট্রাই মিক্স করে আপনাকে মিক্স ডিজাইন দিয়ে দিব, যে আপনি একটা বালু বাড়াতে পারবেন না হাফ বালু বাড়াবেন, এটা আমি মিক্স ডিজাইন ওয়াইজ আপনাদের প্রোভাইড করতে পারবো। তো এর পরে যদি আসি আমরা স্টোন চিপস নিয়ে কাজ করছি। বাই দিস মিন টাইম আমরা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম জিওসাইকেল লঞ্চ করি। জিওসাইকেল ইজ দ্য procedure of co-production, not recycle কিন্তু co-production of waste materials। আমরা এই ওয়েস্ট ম্যাটেরিয়ালস আমরা যখন বাসাবাড়িতে থাকি, আমরা ওয়েস্ট ম্যাটেরিয়ালস কিন্তু কেউ একজন কে টাকা দেই, তাই না, মাস শেষে 50 বা 100 টাকা দিচ্ছি, ও ম্যাটেরিয়ালসটা ওই আমাদের হাউস হোল্ড ওয়েস্টগুলো নিয়ে একটা ভাগাড়ে ফেলে, বিশেষ করে কোয়ে বাজার বা এদিকে ফেলতেছে বিশ্ব রোডের এদিকে। তো ফার্স্ট অফ অল এটা পরিবেশ দূষণ করে, এবং আমার যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস এটা কিন্তু আমি ইজিলি সেখান থেকে বিদ্যুৎ জেনারেট করতে পারি এবং তাপ জেনারেট করতে পারি। সো আমরা আমাদের সিলেট প্ল্যান্টে নট অনলি সিটি কর্পোরেশন আমাদের টাকা দেয় তাদের ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলোকে ডিসপোজাল করার জন্য, এবং আমরা ওখান থেকে গ্যাস উৎপন্ন করছি এবং তাপ উৎপন্ন করছি। তো এর ভিতরে আমরা আরো কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, অলরেডি বাজারে ব্লক চলে আসছে আমাদের বাজারে, ঢাকাতে অ্যাভেলেবেল আমাদের এখন ব্লক চলে আসছে, ভোলাতে আমি রিসেন্ট 15,000 ব্লক সাপ্লাই করলাম, যশোরে ব্লক দিচ্ছি, আমাদের হলো ব্লক 4টা যে ব্লক আছে 4টা অলরেডি আমরা লঞ্চ করেছি, এবং খুব রিসেন্টলি আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা বিভাগীয় সদরে একটা করে রেডিমিক্স প্ল্যান্ট নিয়ে আসতে। কারণ ফর ফিউচার আপনার যদি ম্যাটেরিয়াল সেভ করতে হয় তাহলে আপনাকে রেডিমিক্সেই যেতে হবে। দেখবেন যে আমরা যখন বালু পাথর এক জায়গায় রাখি, এখানে আমরা ধরে রাখি 5% ওয়েস্টেজ, যখন অ্যাজাম্পশন করে দেখবেন যে ইঞ্জিনিয়ার যখন এস্টিমেশন দিচ্ছে তখন 5% ওয়েস্টেজ ধরে এস্টিমেশন দেয়। তো ফিউচারে কথা চিন্তা করে আমরা এদিকেও আগাচ্ছি। তো এরপরে যদি আসি, আমরা হোলসিম নিয়ে অলরেডি বলে দিয়েছি। রিসেন্ট আমাদের যদি হোলসিমের মেগা প্রকল্প বলি, ডাম্পার পাওয়ার প্ল্যান্ট পুরাটাই আমাদের হোলসিম প্রোডাক্ট, গুলিস্তান যাত্রাবাড়ি মগবাজার, এখানে আসলে কোনো বড় মেগা প্রজেক্টে যে কোনো একটা কোম্পানি সিমেন্ট দিয়ে সম্ভব না, যে কোনো বড় মেগা প্রজেক্টে। বাট আমরা ওভাবে হয়তো বা ফলাও করে বা সাইনবোর্ড আকারে দেই না, বাট গ্রুপ করে যেটা আমরা করছি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন 35% ক্লিনকারের সিমেন্ট তৈরি করেছি, এবং যেটা আমাদের এই যে লিওন থেকে এই রেসিপিটা দিয়ে দেয়। আমাদের প্যাটার্ন আছে, সবার ই থাকবে সেম, রেশিও থাকবে সেম, তারপর থেকে কারণ ঢালাই তো আপনি দিবেন এক কোম্পানি করে তো রাইট, সবাইকে স্ট্যান্ডার্ড সেম রাখতে হবে। এবার আপনার বানান এবার আপনার তো আমরা 35% ক্লিনকারের সাথে সিলিকা ফ্লুয়েম ইউজ করে আমরা এই রূপপুরে 10,000 psi কনক্রিট ডেভেলপ করে তাদের রূপপুরটায় আমরা সাপ্লাই করি। এরপরে যদি আসি রূপপুরের
আমাদের সাইলোতে খুব বেশি আসলে সিমেন্ট থাকে। ওকে, আমাদের যা প্রোডাক্ট গিয়েছে প্রায় 90,000 মেট্রিক টন আমরা ওয়াটার প্রোটেক্ট এখানে ডেলিভারি করেছি ফর সাবস্ট্রাকচার, মাটির নিচে। মাটির নিচে অল অফ দেম ওয়াটার প্রোটেক্ট। তারা রাশিয়ানদের কাজিয়ে তাদের মার্কেটে মানে রাশিয়ায় পশ্চিম নাম্বার 1 এবং ওয়াটার প্রোটেক্ট তারা 10 ব্যাগের ভিতরে 9 ব্যাগ ইউজ করে ওয়াটার প্রোটেক্ট, যেহেতু শীত প্রধান সবসময় পানি পেনিট্রেশন থাকে। তো এই ক্ষেত্রে আমাদের ওয়াটার প্রোটেক্টটা রাশিয়ান বিদায় আমাদের জন্য একটু ইজি হয়েছে ঢুকতে। ওকে, অনেকে বলে যে ফ্লাই অ্যাশ ভালো না খারাপ, তাই না? সিমেন্টের শেষ হয়নি। অনেকে এসে বলে ফ্লাই অ্যাশ ভালো না, ফ্লাই অ্যাশ পানিতে ভাসে, এটা শক্তি দেবে কিভাবে, এই কথাগুলো আমাদের সামনে এসে কিন্তু বলে কম্পিটিটর। এখন কথা হচ্ছে 27টা কোম্পানি আমার ফ্লাই অ্যাশ বেস সিমেন্ট তৈরি করে, আর 2টা প্রোডাক্ট আছে সারা বাংলাদেশে যারা ফ্লাই অ্যাশ ব্যতীত সিমেন্ট। একটা হচ্ছে এই সুপারকিট, দ্যাট ইজ লাইমস্টোন বেস সিমেন্ট, আর একটা আছে আরেকটা কোম্পানি, সেটা স্ল্যাগ বেস সিমেন্ট। ওকে, তো ফ্লাই অ্যাশ আসলে ওই যে বাতাসে যে অ্যাশ ঘুরে এটা না, এটা আপনারা সবাই জানেন। এটা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থাকে, পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টের যে ছাইটা ওটা সিসিএস এর মাধ্যমে নিয়ে এসে আমরা এটা কনস্ট্রাকশনে নিয়ে আসতেছি। তো এটা ধরুন কিন্তু একটা জিনিস হয়, ফ্লাই অ্যাশ কিন্তু অতি মিহি, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এবং এই ফ্লাই অ্যাশটা আপনার কনক্রিটের যেখানে পোরাস আছে, যেখানে ছোট ছোট ছিদ্রগুলো থাকে, সেখানটায় সে বন্ডিং তৈরি করে। ওকে, তো এরপরে যদি কেউ বলে যে ফ্লাই অ্যাশ দেওয়া সিমেন্ট খারাপ, আমি অ্যাটলিস্ট বিলিভ করি না যে ফ্লাই অ্যাশ বিহীন সিমেন্ট খারাপ। আর ফ্লাই অ্যাশের আরেকটা গুণাগুণ আছে, আমাদের হিট অফ হাইড্রেশন এটাকে সে কমায় রাখে, আপনাকে ছাদ বা বিম বা কলামে ক্র্যাক ডেভেলপমেন্ট করতে দেয় না। ওকে, আর আমাদের এই লাইমস্টোন বেস সিমেন্টের মূল কাহিনী হচ্ছে আমাদের ক্লিনকার নিজস্ব এবং এর যে বেস আছে সেটা আমরা লাইমস্টোন ইউজ করি। তো দ্যাটস ওয়াই এইটার আমরা রিসেন্ট কিছু হ্যামার টেস্ট করেছি, মানে কাউকে বলি নাই, শুধু ইঞ্জিনিয়ার জানে, ওই সাইডের যিনি কনসালটেন্ট শুধু সে জানে আর আমি জানি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির কিছু হ্যামার করছি। এখন অনেক অর্গানাইজেশনের এই ছাদে যখন হ্যামার মারতেছি এখানে আসতেছে 3000 পিএসআই, আবার ওই পাশে যখন মারতেছি তখন আসতেছে 2000 2500 পিএসআই। এই যে ধারাবাহিক গুণাগুণের একটা তো আছে পুয়ার ওয়ার্কম্যানশিপ। ওকে, তার বাইরেও এই স্ট্রেংথ ওইভাবে কিন্তু ডেভেলপ করছে না। সো এই একটা প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলো আমরা একমাত্র আমার সৌভাগ্য হয়েছে, আসলে এটা আমি সৌভাগ্য বলবো যে ছাতকের আমি এই ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছি। এর আগে আমার মেট্রো রেলে থাকাকালীন ঢাকা বেস যতগুলো ফ্যাক্টরি ছিল এগুলো আমার ঘোরা ছিল, বাট এইখানে একটা স্পেশাল মেশিন এদের কাছে, যেটা হচ্ছে XRD and XRF। এটা আপনারা গুগল করলেই পাবেন এটার কাজ কি। আচ্ছা, এরপরে XRD এর কাজ হচ্ছে কি? এক্সরে করি না আমরা, এক্সরে করি কি হাড় বিচ্যুত হয়েছে কিনা বা হাড় ফেটে গেছে কিনা এর জন্য। তো সিমেন্টের ক্ষেত্রেও এই মেশিনটা 3টা জায়গায় আছে। একটা হচ্ছে LGD যে মেইন ল্যাব সেখানে আছে, বুয়েটের BRTC সেখানে আছে, এবং এদের কাছে আছে। এই 3টা জায়গায় এই 3টা মেশিন আছে। এখন এর কাজ হচ্ছে এরা প্রত্যেক আধা ঘন্টা পর পর সিমেন্টের এক ধরনের কয়েন তৈরি করে, অনেক প্রেসার দিয়ে এক ধরনের কয়েন তৈরি করে। ওই কয়েনটা ওই মেশিনের ভিতর দেয়, দিয়ে প্রত্যেক 30 মিনিটস পর পর তারা স্ক্রিনে দেখতে থাকে যে হাউ ইজ ইট ওয়ার্কিং, আমি যে প্রোডাক্টটা তৈরি করছি ইজ ইট ওকে অর নট ওকে। আচ্ছা, আমরা ওপিসির কথা বলছিলাম। আমাদের খুলনা শহরে বেশ কয়েকটা পাইলিং কমপ্লিট করেছি আমরা এই সুপারকিট প্লাস দিয়ে। কারণ হচ্ছে অনেকের রিকোয়ারমেন্ট থাকে আমার দ্রুত কাজ হতে হবে এবং দ্রুত শক্তি আসতে হবে, তাদের ওয়াটার প্রোটেকশন নিয়ে আসলে অনেক বাড়িওয়ালার চিন্তা থাকে। তো সেক্ষেত্রে আমার এই প্রোডাক্টটা বাজারের যে কোনো প্রোডাক্ট থেকে সে 15 to 20% আর্লি অ্যান্ড লেটার স্টেজ ডেভেলপ। কারণ কি? কারণ হচ্ছে আমি এই প্রোডাক্টটার ভিতরে কম্বিনেশন অফ CPR দ্যাট মিন্স কনক্রিট পোরোসিটি রিডাকশন, CPR means concrete porosity reduction and strength enhancing technology। আপনারা যখন বাড়ির কাছে যখন কোদালের একটা কোপ দেন
নাম না জানা হাজার হাজার কেমিক্যাল কোম্পানির লোকজন আসে না আপনাদের কাছে, যে শক্তি বাড়ায় দিব, ড্যাম প্রুফ করে দিব, মরিচা ধরবে না, এই টাইপের কথা কিন্তু আসে। তো আপনাদের স্পেশালি রিকোয়েস্ট করি যে আমরা যখন নাপা সিরাপ কিনি বা একটা পানির বোতল কিনছি, সেখানেও ইনগ্রেডিয়েন্টস এর নাম দেওয়া থাকে, কি দিয়ে তৈরি হয়েছে। বাট এই যে ড্যাম প্রুফ কেমিক্যালস, হ্যাঁ, বা মেডিসিন বলে, এইটার আসলে আপনাকে কেউ ইনগ্রেডিয়েন্টস এর নাম বলবে না। আজকে আমি যদি ইনগ্রেডিয়েন্টস লিখে দেই, কালকে আপনি চকবাজারে যাবেন, নিয়ে আসবেন, 2টা ড্রামের ভিতরে মোটর লাগাবেন, কেমিক্যাল হয়ে যাবে। বাট কেমিক্যালটা আমরা বলি যে ইউজ না করাই ভালো। যদি স্পেশালি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে কেমিক্যাল, জি স্যার, স্যালানিটি, হ্যাঁ, আমার মনে হয় মানে আপনি বলেন তাহলে কোনটা আমরা এই তো সব স্কিপ করে দিচ্ছি। স্কিপ করা উচিত, কারণ আমি ওইটার এগেইনস্টে যে সলিউশনটা দরকার সেটা মার্কেটে অলরেডি নিয়ে আসছি। তো ফার্স্ট অফ অল আমার কেমিক্যাল মেশানোর পদ্ধতি আগে জানতে হবে। দেখবেন যখন ঢালাই করে কেমিক্যালের ড্রাম থাকে, ওই 250 ml বা 200 ml একটা ইয়া থাকে, ওইটা উঠায় দিতে থাকে। কিন্তু কেমিক্যাল মিক্সিং প্রসিডিউর কিন্তু এরকম না। ওই কেমিক্যাল ব্যবহারে আমার ওয়াটার সিমেন্ট রেশিও কমাতে হবে না বাড়াতে হবে, এটা আমি মেনশন করা নাই। এরপর হচ্ছে ওই কেমিক্যালটা ইউজ করার কথা, কিন্তু ওই যে 18 থেকে 22 লিটার যে পানিটা দিচ্ছি, ওর ভিতরে কেমিক্যালটা দিব, মিক্সিং করব, তারপরে ওই পানিটা ইউজ করব। বাট আমরা কি করি, ওই উঠায় কোনোভাবে ইউজ করি, এবং মাঝে মাঝে আমার যারা ওই যে ঢালাইয়ের সরকার থেকে কেমিক্যাল দিতেই ভুলে যায়। এরপরে আপনি যখন আসেন দেখে যে অনেক কেমিক্যাল তো বেঁচে আছে, এরপর দেয় এক সিমেন্টের ভিতরে 1 লিটার 1.5 লিটার সব দিয়ে দেয় পারলে। তো কেমিক্যালটা আমরা চেষ্টা করি যেন কেমিক্যালটা স্কিপ করতে পারি। আচ্ছা, কেমিক্যালের আমি সলিউশন নিয়ে আসছি। ওটা যদি ওকে, আমরা লাস্ট এই প্রোডাক্টটা বলছি ওয়াটার প্রোটেক্ট, অলরেডি স্যার পাইলে ইউজ করতেছে, যেমন হয় আরো অনেকে এখানে পাইলিং এ বিশেষ করে আমরা কিন্তু উপরে এসে কলামকে প্লাস্টার করি, তাই না? বিম প্লাস্টার করছি, দরকার হলে ওয়েদার কোটিং করতেছি। বাট আপনি মাটির নিচে কি করছি? বৃষ্টির পানিটা কোথায়? মাটিতে যাচ্ছে। তো আমার তো কলাম ওখানে বা গ্রেড বিম গুলা তো আমি একেবারে ওপেন করে রাখছি। তো আমার যে কনক্রিটের যে ছিদ্রগুলো থাকে, এইটার ভিতর থেকে আস্তে আস্তে পানি ঢুকতে থাকে, এবং ফর লং টার্ম, ইনস্ট্যান্ট আমি 5-7 বছরে টের পাই না। যখন 15 ইয়ার্স চলে আসে, তখন কিন্তু আমাকে এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে যায়। তো এইখানে আমি আপনাদের স্পেশালি ওয়াটার প্রোটেক্ট কি আর ড্যাম প্রুফ কি, এইটা আমার একটু বুঝতে হবে। ওয়াটার প্রুফিং ইজ দ্য ট্রিটমেন্ট। এটা ট্রিটমেন্ট করতে হবে হাইড্রোস্টিক প্রেসার থেকে বাঁচার জন্য। হাইড্রোস্টিক মানে পানি নিচে যে পানিটা থাকে, সে নিচে একটা প্রেসার ক্রিয়েট করে আপনার কনক্রিটে ঢোকার জন্য। সেইটাকে রোখতে আমি যে প্রোটেকশনটা করি, দ্যাট ইজ কল্ড ওয়াটার প্রুফিং। এন্ড ড্যাম প্রুফিং যদি দেখি, দেখেন আমাদের বাড়ির বিশেষ করে কিচেন এবং টয়লেটের যে ইনার সাইডের যে ওয়ালটা আছে, নেগেটিভ সাইডে, এটা কিন্তু আমার 3-4 বছরের ভিতরে চলে আসে। তো এইখানে আমি এই অ্যাবজর্বেশন, ময়েশ্চার অ্যাবজর্বেশন রুখবো, এবং অ্যাবসেন্স অফ হাইড্রোস্টিক প্রেসার, এই হাইড্রোস্টিক প্রেসারটাকে রুখতে আমি যে ট্রিটমেন্টটা করি, দ্যাট ইজ ড্যাম প্রুফিং। ওয়াটার প্রুফিং সব সময় হবে মাটির নিচে, এবং ড্যাম প্রুফিংটা হবে মাটির উপরে। তো এই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমি কেন মাটির নিচে ওয়াটার প্রোটেকশনটা করতে বলি বা ওয়াটার প্রুফিংটা করতে বলি। দেখেন, এইটা যদি হয় আপনার একটা বেস, ওকে, একটা বেস এটা, আর এটা আমার ধরুন শর্ট কলাম, এখানে আমার ফুটিং, এটা আমার ফুটিং। তো অনেক সময় ঢালাইতে দেখবেন ওই যে শাটার, পাশের শাটারটা যখন খুলবেন, তখন এরকম ছোট ছোট হানিকম দেখা যায়। ভালো রাখিস। এরপরে অনেক সময় কনক্রিটের জয়েন্ট আছে, হ্যাঁ, কোনো একটা অ্যাসেলের কারণে কনক্রিটের জয়েন্ট আছে। তো কনক্রিটের জয়েন্টগুলো থেকে বা এই যে কনক্রিটের ভিতরে যে পোরাস থাকে, আপনার শাটার খোলার পরেই যদি একটা কলামের দিকে একটু খেয়াল করে তাকান, দেখবেন হাজার হাজার ছিদ্র আছে। দ্যাট ইজ কল্ড কনক্রিট পোরাস। তো বৃষ্টির পানিটা কি করছে? বৃষ্টির পানিটা আমার এইটা যখন টপ সাইডে আসতেছে, সে আস্তে আস্তে পেনিট্রেট করে, ভিতরে ঢুকছে, একবারই আসে।
ভিতরে ঢুকে ফর লং টার্মে যে আমি এরকম একটা ফেস পাচ্ছি, যেটা আমাদের খুলনা শহরে সবচেয়ে বেশি অ্যাভেলেবল। তাই? তো ফার্স্ট অফ অল স্যার বললেন যে লবণ প্রতিরোধ করে কিনা। আমার এই বিল্ডিংটায় যখন আপনারা কেউ যদি ওয়াটার প্রোটেক্ট দিয়ে কাজ করে থাকেন বা ঢালাই দিয়ে থাকেন, দেখবেন আফটার 3 ডেজ তার উপর একটা লিমিনেটিং হয়ে যায়। আমি যখন পানি দিচ্ছি সে কচুর পাতায় পানি টলমল করতে থাকে। তো এইটার কারণে আমি সল্ট এনফোর্সমেন্ট যেভাবে রুখতে পারছি, অ্যাজ ইউজুয়াল আমি ওয়াটার এনফোর্সমেন্টটাকেও রুখতে পারি। তো এইখানে আমার ওয়াটার প্রোটেক্টের স্পেশালি কস্ট বেনিফিট, অনেকে এটা প্রাইস নিয়ে খুব কনসার্ন থাকে যে এত দামি সিমেন্ট কেন ইউজ করব। স্যার ওয়াটার প্রোটেক্ট সারা বাড়ি যদি আমি হিসাব করি, আপনি যদি 6 থেকে 7 লাখ টাকা সিমেন্ট কিনেন, সেখানে ওয়াটার প্রোটেক্টের জন্য আপনি কস্টিং বেশি খরচ করতে পারেন 10 থেকে 15 হাজার টাকা, এর থেকে বেশি লাগে না। এর থেকে আপনার এক ব্যাগ কি বলে এক বালি বালি ওটার কারণে কষ্ট কমে যাচ্ছে। ইজিলি কমে যায়। আমি এখানে আসছি, এই যে আমার প্রেজেন্টেশনে আছে, দেখেন 50% লেস ওয়াটার অ্যাবজর্বেশন করে। যে কোনো সিমেন্ট থেকে এই সিমেন্টটা 50% কম ওয়াটার অ্যাবজর্ব করবে। এরপরে যদি আমরা দেখি, আপনি সাপোজ আজকে ওয়াটার প্রোটেক্ট দিয়ে কোনো কাজ করলেন না, আমার মতো যদি দুর্ভাগা হন, আমি যেরকম মীর আক্তারে থাকাকালীন 2020-22 দিকে যখন এই প্রোডাক্ট ফার্স্ট লঞ্চ হয়, তখন এই যে হোসেন সাহেব আছে, হোসেন সাহেব আমার বাসায় আমি পুরো আউটার ওয়াল ফেলে দিতে বাধ্য হয়েছি, মানে এই লেভেলে, এবং ইনডোর ওয়াল আমি রিকনস্ট্রাকশন করা লাগছে না। কারণ ওইখানে ড্যাম্প যে বাড়িতে আছে সেখানে দেখবেন অ্যালার্জি এবং রোগ এটা খুব বেশি, হ্যাঁ অ্যাজমাটিক প্রবলেম হয়ে যায় আমাদের ড্যাম্প যে বাড়িগুলোয় আছে। দেখবেন যে আমাদের জীবন নেশা সিরিয়াল এখন খুব বেড়ে গেছে, ডাক্তার জীবন নেশা, কারণ আমি অ্যাজমাটিক রোগী আর খুলনা শহরে ড্যাম্প বাড়ির সংখ্যা অভাব নেই। তো এই ক্ষেত্রে সমস্যা কিছু নাই। আমাকে যদি আপনি 10 বছর পরে একটা বাড়ি রিপেয়ারে যান, তাহলে আপনার পুরো বিল্ডিং এর ভাড়া 3 মাসের জন্য বের করতে হবে বা 2 মাসের জন্য বের করতে হবে। তাহলে আপনি 2 মাসে সাপোজ এখন আমি খরচ করতেছি বাড়ি ভাড়া পাচ্ছি 1 লাখ টাকা, তা 10 বছর পরে তো মিনিমাম এটা 2 লাখ টাকা হবে। তো 20 বছর পরে ধরলাম, 20 বছর পরে 2 লাখ টাকা হবে। 2 লাখ টাকা আমি 3 মাসের জন্য যখন খালি করব, আমার 6 লাখ টাকা লস করব। ওকে, এরপর হচ্ছে তখন যদি আমি একটা ভুল সিমেন্ট নিয়ে আসি, তাইলে আবার কিন্তু আমার মাথা ব্যথার কারণ হয়ে যায়। তো এইখানে ওয়াটার প্রোটেক্ট যেটা করছে, আপনার এখানে সরাসরি বলা হচ্ছে ইট টেক্স স্কয়ার ফিট, এখনকার বাজারে 40 টাকা লাগে আমার রিপ্লাস্টার করতে 1 স্কয়ার ফিট, মিস্ত্রি খরচ সহ। এবং এরপর তো আমি পেইন্ট করব, ওটা তো আমি পেইন্ট ছাড়া রাখতে পারবো না। যখন পেইন্ট করতে যাচ্ছি তখন আমাকে অ্যাটলিস্ট 20 টাকা স্কয়ার ফিটে খরচ করতে হয়। তো আপনি হিসাব করেন 10 ফিট বাই 10 ফিট একটা ওয়াল, ওকে, এটা আমি রিপ্লাস্টার করাবো, দ্যাট মিন্স আমাকে 6000 টাকা এক্সট্রা কস্টিং হবে যদি আমি রিপেয়ারে যাই। সো আমাদের আগেই প্রিকশন নেওয়া উচিত। এরপরে দেখেন ডিউ টু দ্য লাস্ট পয়েন্ট, ডিউ টু এক্সট্রা কোহেসিভনেস, অতি ঘন কনক্রিট হয় এবং আমাদের ব্যাগের গায়ে দেখেন প্রথম কথাটা আছে স্ট্রেংথ, দেন আছে ফাস্টেটিং এন্ড দ্য লাস্ট ইজ ডিউরেবিলিটি। ওয়াটার প্রোটেক্টিং, স্ট্রেংথ, তারপরে ফাস্টেনিং এন্ড ডিউরেবিলিটি। তো আমার ওপিসি যে কারণে আমার দরকার ছিল মাটির নিচে, হ্যাঁ মাটির নিচে বলতে অনেকে ওপিসি বুঝি, তো আমার যে কারণে দরকার ছিল আমাকে পুরাটাই দিচ্ছে এবং আমাকে কেমিক্যাল সহই এটা আমাকে প্রোভাইড করে দিচ্ছে। আমার এই প্রোডাক্টের সাথে নো কেমিক্যালস, ওকে, কারণ এইটার সাথে বাই বন্ড আমরা ওয়াটার রিপিলেন্টটা অ্যাড করা আছে, যেটা ডাইরেক্ট ইউএসএ ওয়াশিংটন ডিসিতে যেটা আমাদের ইউজ করা, সেই ওয়াটার রিপিলেন্টটি আমাদের এই প্রোডাক্টের সাথে দিতে হবে। তো আমাকে 10 to 15% যখন সিমেন্ট কনক্রিট আমাদের বাঁচাচ্ছে, আমরা প্লাস্টার যখন করি তখন কত রেশিও মেইনটেইন করি জানেন? 1:4 প্লাস্টার যখন করি 1:4, বাট when you are using water protect এই রেশিও আপনাকে 1:5 ছাড়া আপনি ফিনিশিং ঠিকমতো আনতে পারবেন না। অতি দ্রুত জমাট বাঁধবে এবং খুব দ্রুত স্ট্রেন্থ ডেভেলপমেন্ট হবে। তো আমি যখন প্লাস্টারিং করছি 1:5 এ যেতেই হচ্ছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিসেন্ট আইকনিক প্রজেক্ট। আফটার আমি খুলনায় আসার পরে আমি 2023 এর লাস্টের দিকে খুলনায় ট্রান্সফার হই, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ দেখতাম এর আগে। তো আমি রিসেন্টলি এই উল্লাস পার্ক উইথ
কেজেড আর্কিটেক্ট খানজাই শুভ ভাইয়ের সাথে উইথ কোলাবোরেশন পার্টনার আমরা এই উল্লাস পার্কের কাজটা করেছি। তাদের ওখানে যত ওয়াটার রিলেটেড কাজ সেগুলো ওয়াটার প্রোটেকশন দিয়ে এবং রেগুলার হোলসিং দিয়ে আমরা কাজ করছি। বাই দিস মিন টাইম আমরা খুলনা ইউনিভার্সিটির গেটটা স্পেশাল চ্যালেঞ্জ ছিল অ্যাজ এ কনস্ট্রাকশন বা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। আমার জন্য এটা অনেক চ্যালেঞ্জের কাজ ছিল, কারণ খুলনার পানি আয়রন। যখনই আমি ফেয়ার ফেস করতে যাই এটা লালচে বর্ণের চলে আসে। দেখবেন এর জন্য খুলনা শহরে কিন্তু ইঞ্জিনিয়াররা ঠিকই ফেয়ার ফেস ডিজাইন করে পরে রং করে দেয়, তাই না? একটা সিমেন্টিয়াস কালার করে দেয় যে চার কোনা কোনা ঘর করে পিকন ঠিকই দিচ্ছে বিল্ডিং এর সামনে, বাট ওটা রং করে দেয়। কারণ এই পানি এবং আমাদের যে বাতাসে যেটা সল্টটা আছে এটার দরুন। বাট এই প্রোডাক্টটা আমরা সুপার কিট প্লাস দিয়ে করেছি এবং আমি যদি বলি প্রায় 10 বারের বেশি আমি পায়েল স্যার, রেজা স্যার এবং মারুফ স্যারের সাথে এটা ট্রায়ালে যাই 10 বারের বেশি। কারণ একটা গেট তো খুলনা ইউনিভার্সিটির মধ্যে একটা গেট, যেটাও তো সে 1 কোটি টাকার উপরে পাবে। তো এইটার কনসালটেন্ট গেটটা, তো ওনার সাথে আমরা 10 বার ট্রায়ালে যাই অ্যাট আওয়ার ল্যাব। তারপরে আমরা ফিল্ডে ট্রায়ালে যাই 3 টাইমস, ফিল্ডে ট্রায়ালে যাই, দেন আমরা একটা কাজের দিকে আগাই। তো এরপরে যদি আসি আমার খুলনার জন্য মেগা কনস্ট্রাকশনের পার্টনার আমার বোথ রূপসা ব্রিজ, এইটা যদি বলি রেল ব্রিজ এবং আমাদের আগের খানজানানি সেতু, দুটোটাই আমাদের হোলসিমের পণ্য দিয়ে তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এইখানে আপনাদের জন্য যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আমরা শুনি, ইউ ক্যান টেক দ্য পিকচার। আপনারা ঢালাই শুকানোর পরে কনক্রিটে ফাটল দেখা দেয় কেন? সবচেয়ে বেশি কোশ্চেন আমরা এটা সম্মুখীন। দেখেন ঠিক সময় যদি আমি কিউরিং না করি, আমি আমার প্রেজেন্টেশনে এই পয়েন্টটা নিয়ে আসছি, পর্যাপ্ত কিউরিং না করলে উপকরণ সমূহ ঠিক মতো না মিশালে, এই পয়েন্টটায় আমার একটু কথা আছে। সেটা হচ্ছে আমরা যখন মশলাটা দেই, ওকে, মশলাটা যখন দিচ্ছি মিক্সারের ভিতরে, এটা মিনিমাম কতবার ঘোরা লাগবে কি আমরা জানি? দেখবেন ওরা মশলা মিশায় ধাপ করে ফেলে দেয়, যখনই এই যে 6টা খোয়া চলে যাচ্ছে সাথে সাথে ফেলে দেয়, 2 থেকে 2.5 মিনিট। মানে বলে 2 থেকে 2.5 মিনিট, কিন্তু এটা করলে আপনার ওই ঢালাইয়ের কন্ট্রাক্টরও থাকবে না, লেবার সদ্দারও থাকবে না, সাইড ছেড়ে চলে যাবে। দেখবেন পঁচিশার যখন সাইটে যায় কন্ট্রাক্টর থাকতে চায় না, মানে ওই সাইটে কন্ট্রাক্টর আশপাশে থাকে না, কারণ উনি ওই ঢালাইয়ের সময় ঘড়ি ধরে স্টপ ধরে ওটা এই আরপিএমটা মাপে। ওকে, মিনিমাম এটা যদি নাও পারেন মিনিমাম 1 মিনিট ঘোরাতে হবে, মিনিমাম 2-3 মিনিট ওরা করতেই পারবে না, কারণ ওর তেল ডিজেল নিয়ে অনেক হ্যাসেলের কথা আপনাকে শোনাই দিবে। বাট এটা যদি বেশি হয় 5-7 মিনিট হয়, স্যার 5-7 মিনিট হয়ে গেলে আপনার কনক্রিট ব্লিডিং শুরু করবে, তাহলে ওটাও ঠিক না। কনক্রিট ব্লিডিং মানে কি, আমরা যখন ফিনিশিং করে আসি দেখবেন উপরে একটা পানি মতো একটা লেয়ার চলে আসছে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড কনক্রিট ব্লিডিং। এই ব্লিডিংটা চলে আসবে আমি যদি বেশি করে মিশাই দেব। ওকে, নিজে বিষয় তো এই যে অতিরিক্ত ভাইব্রেশনের জন্য কিন্তু আমাকে ফাটলের সম্মুখীন হতে হয়। এরপরে বাতাসে যদি আর্দ্রতা কম হয়, ওকে, শুষ্ক পরিবেশে ক্র্যাক কিন্তু ডেভেলপ করে। এরপরে অস্পর্যযুক্ত কাভারিং, আমি যে ক্লিয়ার কাভারের কথাটা আপনাদের বারবার মেনশন করেছি, এই কাভারিং এর জন্য কিন্তু আমার স্ল্যাব কলাম ক্র্যাক আসতে পারে। এরপর হচ্ছে বালুর পরিমাণ যদি প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে দেয়, দেখবেন যে ওরা বালু 7টা-8টা পর্যন্ত চলে যায়, 6টা-7টা পর্যন্ত মুভ করে যাচ্ছে। ওকে, সো বালুর পরিমাণটা আমাকে এনশিওর করতে হবে উইথ মিক্স ডিজাইন। ওকে, কনক্রিট জমাট বাঁধতে দেরি হয় কেন? কনক্রিট জমাট বাঁধার যেরকম মূল একটা কথা হচ্ছে পানি এবং সিমেন্টের অনুপাত যদি ঠিক না থাকে তাহলে আমার কনক্রিট জমাট বাঁধতে দেরি হতে পারে। এরপরে আমার পানির পরিমাণ যদি বেশি থাকে, দেখা গেল আমি 22 লিটার জায়গায় যে ওভার ওয়াটার যখন আমি দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার ইজিলি এই যে ঢালাইটা জমাট বাঁধতে দেরি হবে। এবং এখন শীতকালে অটোমেটিক আমার তো 15-16তে টেম্পারেচার নেমে আসে, তো তখন কিন্তু এমনিতেই আপনার ঢালাইটা একটু আস্তে যাবে। তো ওইটার জন্য স্পেশালি ভয় পাওয়ার কোনো কারণ নয়। আপনার যদি 36 ঘন্টার ভিতরে ঢালাই জমাট না বাঁধে, প্লিজ কল আস, আমরা ইনস্ট্যান্ট এই রুট কজ অ্যানালাইসিস করি এবং আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি।
এরপরে হচ্ছে বালুতে যদি কাদার পরিমাণ থাকে তাহলে আপনার ঢালাই জমাট বাঁধবে না। ওকে, সিমেন্টের পরিমাণ যদি আপনি কম দিয়ে দেন, এই যে যখন ম্যাটেরিয়ালসের আমি উলটপালট করে ফেলতেছি মশলা মেশানোর সময়, তখন যদি আমি সিমেন্টের পরিমাণও খুব বেশি কমাই ফেলি তাহলে বুঝতে হবে আমার ওখানে ক্র্যাক চলে আসবে। এরপরে সরি জমাট বাঁধবে না, এবং কারণে বা অকারণে অতিরিক্ত অ্যাডমিক্সচার ইউজ করলে। ওকে, আমি অ্যাডমিক্সচারের আপনাদের যে পুয়ার ওয়ার্কম্যানশিপ হয় কিভাবে হয় সেটাও আপনাদের সামনে ডিসক্রাইব করেছি। তো এখানে আমাদের একটা ওয়াটার প্রোটেক্ট নিয়ে আমরা একটা ছোট একটা বিল্ডিং দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, প্যারাপেট ওয়াল, সুইমিং পুল, রুফ স্ল্যাব, আউটার ওয়াল, আউটসাইড প্লাস্টার, রিটেনিং ওয়াল, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং নিচের যেটা আছে সাবস্ট্রাকচার সেটা আমরা ওয়াটার প্রোটেক্টের কথা বলি। এর বাইরে আপনি আমাদের যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আসলে পুরো বিল্ডিং করা যায়, বাট অনেক ক্লায়েন্ট আছে খুলনা শহরে যারা ফুল বিল্ডিং ওয়াটার প্রোটেক্ট দিয়ে করছে। অনেক ক্লায়েন্ট আছে। ওকে, তো আমি আপনাদের এই সলিউশন বা এই সাজেশনও দেই না, আমি বলি গ্রেড বিম পর্যন্ত আপনি ওয়াটার প্রোটেক্ট দিয়ে কাজ করবেন। গ্রেড বিম, এরপরে আপনি টপ ফ্লোর যেটা প্যাটার্ন স্টোন ঢালাই করি বা জলছাদ করি আমরা। ওকে, দেখেন আপনারা ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে জিজ্ঞেস করলে বা বুঝবেন, আমরা যখন প্যাটার্ন স্টোন ঢালাই করছি তখন কি স্ল্যাবের থিকনেস বাড়ায় দিচ্ছি না? হ্যাঁ, স্ল্যাবের থিকনেস বাড়ানো দ্যাট মিন্স আপনার ওই উপরের ফ্লোরের রিভার্স ক্যালকুলেশন, রডের ক্যালকুলেশন আবার করতে হবে। রডের ক্যালকুলেশন ওখানে ডিফারেন্ট আছে, কারণ স্ল্যাব থিকনেস বেশি, তো রডের ক্যালকুলেশন আবার করতে হয়। বাট আপনি যদি ওয়াটার প্রোটেক্ট দিয়ে কাজ করেন, আমাদের কাছে এরকম অনেক উদাহরণ আছে। আপনি খুলনা শহরে চাইলেই আমি সাইট অ্যাড্রেস দিয়ে দিতে পারি। উপরের টপ ফ্লোরটা এবং প্যারাপেট ওয়াল ওয়াটার প্রোটেক্ট দিয়ে করছে, এখনো পানি মারতেছে, পানি যেরকম এই 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 ফর্মিকার উপরে যেরকম থাকে ওরকম। সো ইটস অ্যানাদার সলিউশন। টপ ফ্লোর, আউটার ওয়াল প্লাস্টার এবং ইনডোরে আমরা কিন্তু এখন ইন্টেরিয়রে বেশি প্রাধান্য দিই। ইন্টেরিয়র সাকসেস আমাদের ইন্টেরিয়র যখন আমরা করতে যাচ্ছি তখন কিন্তু আমি একটা ডার্ক হিউমিডিটি রাখি ওর ভিতরে একটা থেকে যায়। ওকে, শেষ আমাদের। আর আমি এই লাস্ট স্লাইডে আসছি আসলে একেবারে আমাদের এই যে টেস্টিং সুবিধা, আমি বারবার বলতেছিলাম টেস্টের ব্যাপারে। হোলসিম সিয়াক দ্যাট মিন্স কনক্রিট ইনোভেশন এন্ড অ্যাপ্লিকেশন সেন্টার। এইখান থেকে আমরা কনক্রিটের টেস্ট সমূহ করতেছি, এরকম 10টা টেস্ট করতেছি দ্যাট ইজ ফ্রিতে। ওকে, যেন সাস্টেনেবিলিটির দিকে আগায়। এন্ড দ্য এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এবং পোস্ট এগ্রিগেট, বালু এবং পাথর। দেখেন স্যার, ইউনিট ওয়েট আমরা সিল অ্যানালাইসিস করছি। এর বাইরে এই যে আপনি যেটা বললেন অ্যাবজর্বেশন, ওয়াটার অ্যাবজর্বেশন ক্যাপাসিটি এন্ড স্পেসিফিক গ্রাভিটি, ময়েশ্চার কন্টেন্ট, লাকি ইনডেক্স, এলংগেশন ইনডেক্স এন্ড এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। এই যে 10টা টেস্ট আমরা আপনাদের ফ্রিতে 10টা 20টা টেস্ট আমরা ফ্রিতে প্রোভাইড করি। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা অ্যাট লিস্ট একবার একটু টেস্ট করা যায়। যে কোনো ম্যাটেরিয়ালস ইচ্ছা করলে যেহেতু টেস্টিং ফ্যাসিলিটিসটা পাচ্ছি, সো ওয়াই নট আমরা এটার দিকে আগাই। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই এন্ড। মুসলিম আমার এখানে প্রেজেন্টেশন কমপ্লিট করছি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, বা কারো কোনো যদি সাজেশন থাকে যে আরো কি কি করলে আমরা আরো বেটার জায়গায় যেতে পারবো। আমার ফাইলিংয়ে ওই হোসেন ভাই বলার পরে বুঝছেন, আমি তো হোলসেল নিলাম মানে ওয়াটার প্রোটেক্ট, সেই ক্ষেত্রে আমার 28,875 টাকা সেভ হয়েছে। অন্যটা নিলাম ওইটা বেশি লাগতো। এর সাথে তো কেমিক্যালের খরচ বাদই দেন। হ্যাঁ, বাদ। কেমিক্যালের পুরো সিমেন্টে আবার এটা বাদ। সিমেন্টে আপনি 28,000 টাকা বেশি সেভ। আমার ইঞ্জিনিয়ার এস্টিমেট ছিল পাইলিংয়ে লাগবে আমার 30+, সেই জায়গায় আমার 2350 হয়ে গেছে। রাইট, এবং আমি তো নিজে থেকে ওটা কমপ্লিট হ্যাঁ, আপনি তো গেছেন 2 দিন গেছেন আমার সাথে, হয়তো একদিন দেখা হয়েছিল। আমি নিজে থেকে ওইটার আমি পঞ্চগড়ের মোটা বালু ব্যবহার করছি। পঞ্চগড়ের মোটা বালু ব্যবহার করছি। ঠিক আছে, মানে বালুর একটা আমরা যেমন 1 3 6 দিছি আমার পাইনি, আপনি 1 4 6 দিছেন, ওটার জন্য একটা সেভ হচ্ছে। আর কারো যদি কোনো সিমেন্ট অন্যটা থেকে আপনার 6-7 ব্যাগ 8 ব্যাগ কম লাগতেছে। এটা প্রথম দিকে আমি কতদিন ক্লিয়ার হলো একদম প্রথমে এসে আমাদের
আমি উনি যেটা বলছে পঞ্চগড়ে ওটা করে হ্যাঁ ওনার এফএমটা এফএম ওকে প্রথম যে কতগুলি দেখেন এই জায়গা রড তো প্রথম যখন কিনলাম তখন যে আমি কালার বুঝলেন ভাই? পানি পানি এটা তো এখন শীতকাল বাইরে রডটা রাখছি আমি পলি করি না রেখে দিই ওকে পলিতে এরকম